নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। আজকের বিশেষ নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ভালোবাসা নাও, হারিয়ে যেও না। একদিন সকালবেলা বাজার করে ফিরছি, দেখি যে গলির মোড়ের মিষ্টির দোকানের কাছটায় একটা ছেলে ডুকরে ডুকরে কাঁদছে। ছেলেটির বয়স 14-15 হবে। ঘেরেঙ্গা মতন গরম, কালো হাফ প্যান্ট আর ময়লা গেঞ্জি পরা। খুব সম্ভবত কোনো বাড়ির চাকর, ইদানিং যাদের বলে কাজের লোক। কান্নার আওয়াজ নানা রকম হয়। দুঃখ ও বিষাদের যেমন অনেক রকম স্তর আছে, সে যাই হোক, ছেলেটির কান্নার মধ্যে ফুটে উঠেছিল গভীর অভিমান। 14-15 বছরের ছেলেরা চেঁচিয়ে কাঁদে না। ওই বয়সে আত্মসম্মান বোধ প্রখর হতে শুরু করে। দুঃখ টুক্ষগুলো সব গোপন হয়ে যায়। বাইরের পৃথিবী সম্পর্কে একটা বেপরোয়া তেজি রাগ জাগে। ছেলেটির কণ্ঠস্বর গোল মতো, নিটোল। তার কান্নার আন্তরিকতায় আমার বুকে একটা ধাক্কা লাগে। আমি থমকে দাঁড়ালাম। ফুটো ঘটি থেকে গড়িয়ে পড়া জলের মতন আজকাল কলকাতার সব বাজারই আশেপাশের রাস্তা ও গলিগুলিতে ছড়িয়ে থাকে। আমাদের বাজারের এই পিছনের গলিটায় দুপাশেও নানা রকম আনাজপত্তরের সওদা নিয়ে ছেলে মেয়ে বুড়ো বুড়িরা বসে। সেই সব দোকানে কেনাকাটি চলছে। লোকজন যাচ্ছে আসছে, কেউ একটা প্রশ্নও করছে। শুধু একটি বুড়ি ডিমওয়ালি খানিকটা অসহায়ভাবে বসে আছে। তাহলে ছেলেটির কান্না কাউকে শোনাবার জন্য নয়, শুধু যদি নিজেরই জন্য হয়, তাহলে একটা নিভৃত জায়গা খুঁজে নেয়নি কেন? আমি বুড়ি ডিমওয়ালিকে জিজ্ঞেস করলুম, কি হয়েছে ওর? একজন কথা বলার লোক পেয়ে বুড়ি যেন বাঁচল। সে তরবর করে বলল, দেখো তো বাবা, আমি কি করব? ও ছেলেটা একটা 20 টাকার নোট আমায় দেখিয়েছিল, সে ঠিক কথা। আমি কেন মিছে কথা বলবো বলো? তারপর ওই দোকানদার বলছে সে কথা মানি না। তা এখন আমি কি করি? আমার কথা যদি না শোনে। ডিমওয়ালি বুড়ির বয়স অন্তত 70 হবে। কথা বলার ধরনটি বেশ মিষ্টি। আমি এর কাছ থেকে কোনোদিনও ডিম কিনি, আগে কখনো দেখেছি কিনা তাও খেয়াল নেই। তার কথা শুনে ঘটনাটা ঠিক বোঝা গেল না। আমি ছেলেটির দিকে ফিরতেই সে কান্না অর্ধেকটা থামিয়ে বলল, আমি এখন কি করে বাড়ি যাব? আমাকে মারবে, আমাকে তাড়িয়ে দেবে। আমি কোনো দোষ করিনি। জিজ্ঞেস করলুম, কি হয়েছে? ঘটনাটা এই, ছেলেটি কোনো বাড়ির চাকর ঠিক। সে 20 টাকার একটা নোট নিয়ে বাজার করতে এসেছিল। প্রথমে সে ডিমওয়ালির কাছ থেকে 6টা ডিম নেয়। ডিমওয়ালি জানায় যে তার কাছে 20 টাকার ভাঙানি নেই। সকাল থেকে তার বিক্রি হয়েছে মাত্র 4.5 টাকা। তখন ছেলেটি তাকে বলে যে বাজার করে ফেরার পথে সে দাম দিয়ে যাবে। এরপরে ছেলেটি যায় বাজারের গেটের দোকানের পাশেই এক স্টেশনারি দোকান। সেখানে সে এক প্যাকেট বিস্কুট কিনে 2 টাকা 75 পয়সা দেয়। দোকানটিতে বেশ ভিড় ছিল। সেই দোকানদার অন্যান্য খদ্দেরকে সামলাতে সামলাতে এই ছেলেটিকে ফেরত দেয় শুধু 2 টাকা 25। ছেলেটি জিজ্ঞেস করে, 8 টাকা? দোকানদার বলে, আবার কিসের টাকা? তুই তো 5 টাকার নোট দিয়েছিস। একজন প্রতিষ্ঠিত দোকানদার বনাম একটি 14-15 বছরের বাড়ির চাকর, এখানে কার কথা বিশ্বাসযোগ্য? ছেলেটি খানিকটা চেঁচামেচি করেছিল, তারপর দোকানদার তাকে ভাগিয়ে দিয়েছে। অন্য খদ্দেররা মাথা ঘামায়নি। ছেলেটির একমাত্র সাক্ষী ওই বুড়ি ডিমওয়ালি। এসব ক্ষেত্রে কেউ সাক্ষী দিতেও চায় না। কিন্তু এই বুড়ি উঠে গিয়ে বলেছিল, দেখো বাবা, আমি অন্য কিছু জানি না, তবে এই ছেলেটা আমায় একটা 20 টাকার নোট দেখিয়েছিল বটে। আমার ডিমেরও দাম বাকি আছে, সেই জন্য। দোকানদার সেই সাক্ষ্য অগ্রাহ্য করেছে। বাজারের অন্য কেনাকাটি দূরে থাক, ছেলেটি এখন ডিমের দামও শোধ করতে পারবে না। তার মনিব ও মনিবানি
আচ্ছা, যা হয়েছে তো হয়েছে, ও নিয়ে মাথা ঘামাতে হবে না, এই নিয়ে আরো 20 টাকা, এমন কথা বলারও মানুষ মনে হয় না। অধিকাংশ ঘটনাতেই আমার ভূমিকা দর্শকের, আমি কোনো সক্রিয় ভূমিকা নিতে পারি না। রাস্তাঘাটে অনেক ঘটনায় দেখবার আধ ঘন্টা বা 1 ঘন্টা পরে মনে হয়, ইস, তখন এই কথাটা তো বলা যেত। আমি পাড়ার মস্তান নই, সমাজসেবক নই, কোনো রাজনৈতিক দলের আঞ্চলিক কমিটির সদস্যও নই। সুতরাং বাজারে একটি দোকানদারের সঙ্গে কোনো বাড়ির চাকরের কি ঝামেলা হয়েছে, সে ব্যাপারে আমার কোনো দায়িত্ব থাকার কথা নয়। মধ্যবিত্তদের স্বভাব ধর্ম অনুযায়ী গা বাঁচিয়ে সরে পড়াই উচিত ছিল। কিন্তু আমি কোনো বাড়িতে চাকরের কাজ না করলেও আমারও তো একসময় 15 বছর বয়স ছিল। ছেলেটিকে দেখে আমার সেই বয়সের কথা মনে পড়ে। সেই বয়সে আমিও অনেকবার বঞ্চিত হয়েছি, বিনা দোষে ভৎসনা সহ্য করেছি। একটা সিগারেট ধরিয়ে আমি ছেলেটিকে বললুম, চল তো আমার সঙ্গে, দেখি দোকানদারটা কি বলে। ডিমওয়ালি বুড়িটি বিনা আমন্ত্রণেই আমাদের পিছু নিল। একটা 14-15 বছরের চাকর চেহারার ছেলে আপন মনে কাঁদলে কেউ মাথা ঘামায় না, কিন্তু একজন প্যান্ট শার্ট পরা, সিগারেট ফোঁকা ভদ্রলোক চেহারার মানুষ তার পক্ষ নিয়ে কথা বললে অনেকের দৃষ্টি আকৃষ্ট হয়। দোকানটির সামনে কি হয়েছে বলে বেশ একটা ছোটখাটো ভিড় জমে গেল। দোকানদারটির চেহারায় বেশ ব্যক্তিত্ব আছে, খাড়া নাক, মাথার চুল তেল চকচকে, মুখে কোন রকম অপরাধীর ভাব নেই। স্পষ্ট চোখে আমার দিকে তাকিয়ে বলল, বলুন। আমি চোটপাট না করে নম্রভাবেই বললুম, দেখুন, এই ছেলেটি বলছে ও কি আপনার বাড়িতে কাজ করে। না, তা নয়, ও কাঁদছিল সেই শুনে আমি। ও বাজে কথা বলছে, আমার ঠিক মনে আছে, ও 5 টাকার নোট দিয়েছিল। কিন্তু ও আগে এক জায়গায় 20 টাকার নোট, বুড়িটাকেও 20 টাকার নোট দেখিয়ে থাকতে পারে, কিন্তু ওর কাছে যে আরেকটা 5 টাকার নোট ছিল না তার কোনো প্রমাণ আছে? ওরা এরকম করে, বুঝলেন? বুড়িটাকেও ডিমের দাম দিত না, অন্য রাস্তা দিয়ে চলে যেত। দোকানদারটির কথার ওজন আছে, চট করে উড়িয়ে দেওয়া যায় না। ভিড়ের মধ্যে থেকে 2-1 জন আলগা উক্তি করল, আজকাল কাউকেই বিশ্বাস নেই। ছেলেটি তার প্যান্টের 2 পকেট উল্টে কান্না কান্না অভিমানী গলায় বলল, এই দেখুন, আমার কাছে আর কিচ্ছু নেই, একটা শুধু 20 টাকার নোট। ও আমি বিশ্বাস করি না। দোকানদারটি তারপর অন্য খদ্দেরকে জিজ্ঞেস করলো, আপনাকে কি দেব? আমি বললাম, দেখুন, আপনারও তো ভুল হতে পারে, আরো অনেক খদ্দের ছিল। আর শুনুন ভাই, এইসব দোকানে সবসময় 5 রকমের লোক আসে, আমাকে লোক চড়িয়ে খেতে হয়, নজর রাখতে হয় সব দিকে। আমি জানি কে কি রকম। আপনি যে এই ছোকরাটার কথা বিশ্বাস করছেন, আপনি কোনো প্রমাণ পেয়েছেন ও যে ঠকবাজ নয়? তা আপনি কি করে বুঝলেন? সঙ্গে সঙ্গে কোনো উত্তর দিতে পারলুম না। প্রমাণ কিছুই নেই। ছেলেটির কান্না আমার কাছে খাঁটি মনে হয়েছে এই যা, কিন্তু যুক্তিতর্কের মাঝখানে কান্নার প্রমাণ খাটে না। দোকানদারটির ব্যক্তিত্বের কাছে আমি পরাজিত হয়ে গেলাম। একটা ঘটনার মধ্যে ঢুকে পড়েও এইভাবে ব্যর্থ হয়ে যাব? আমার অ্যাপ্রোচটাই ভুল হয়েছে। প্রথমেই এসে দোকানের কাউন্টারে প্রকাণ্ড একটা কিল মেরে আমার বলা উচিত ছিল, শালা গরিবকে ঠকাচ্ছ, এক্ষুনি যদি ক্যাশ না ছাড়ো তো তোমার দোকান একেবারে চৌপট করে দেব। এ পাড়ায় ব্যবসা করছো। আমার চেহারা খারাপ নয়, গুন্ডা হিসেবে অনায়াসেই চালিয়ে দেওয়া যায়। একবার ঘাড় ফিরিয়ে পেছন দিকে তাকিয়ে যদি বলা যায়, ডাকবো আমার লোকজনদের, তাহলেই ভিড় একদম ভোঁ ভোঁ হয়ে যেত। আজকাল এই ধরনের কথা শুনলে কেউ আর ট্যাঁফও করে না। 15 টাকা কেন, দোকানদারটি 115 টাকা দিয়ে দিতেও রাজি হয়ে যেত। কিন্তু আমার যেরকম নাটক করার অভ্যেস নেই, একদিনের চেষ্টাতে পারাও যায় না। বাজার করে ফেরার সময় পকেটে টাকা থাকার কথা নয়, কিন্তু আমাকে বাড়ি থেকে দিয়েছে 100 টাকার নোট। বাজার খরচের উপর 2 টাকা আমার নিজস্ব কমিশন সরিয়ে রেখে বাকি টাকা ফেরত দেবার কথা।
আজ না দিয়ে কাল দিলেও মহাভারত অসত্য হবে না, একটা কিছু তো করতে হবে। আমি পকেটে হাত দিয়ে বললুম, এই খোকা, আমি তোমাকে 15টা টাকা দিয়ে দিচ্ছি, বাড়িতে গিয়ে দেখো, হয়তো কিছু ভুল হয়েছে। টাকাটা বার করতে আমার ভীষণ লজ্জা হচ্ছে, অনেকেই আমাকে দেখছে। আমার কথায় কি একটা গর্বের সুর ফুটে উঠেছে। এরা কি আমাকে মহৎ টহৎ কিছু ভাবছে? মাত্র তো 15টা টাকা। দোকানদারটি অন্য খদ্দেরদের সামলাতে সামলাতেও লক্ষ্য রাখছিল আমাদের দিকে। এবার এসে বলল, না না, ও কি কথা, আপনি টাকা দেবেন কেন? সে কোশ্চেন তো উঠছে না। আমি বলেছি আমার ভুল হয়নি। আমি বললুম, ঠিক আছে ঠিক আছে। দোকানদার একটি 10 টাকা ও একটি 5 টাকার নোট ছুঁড়ে দিল ছেলেটির গায়ে। ছেলেটি সেই টাকাই কুড়িয়ে নিল, ফিরিয়ে দিল আমার টাকা। আর কথা না বাড়িয়ে আমি প্রস্থানে উদ্যত হলি। ডিমওয়ালি বুড়ি এতক্ষণ আমার পাশে দাঁড়িয়েছিল চুপচাপ। এবার সে সমস্ত মুখ ও চোখ দিয়ে মধুরভাবে হাসল। তখন তাকে মনে হলো খুব চেনা চেনা। সব তুচ্ছ অকিঞ্চিতকর ঘটনা কিন্তু আমরা একেবারে ভুলে যাই না। কোনো কোনো ঘটনার রেশ থেকে যায় মনের মধ্যে। সেদিন বাজার থেকে ফেরার পথে আমি বেশ উৎফুল্ল বোধ করেছিলুম অনেকক্ষণ। ওই যে 14-15 বছরের চাকরটি, তাকে যদি কেউ সাহায্য না করত, তাহলে ঘটনা মন নিতে পারত কত দিকে। ওই ছেলেটি বাজার থেকে বাড়ি ফিরলে শুধু এক প্যাকেট বিস্কুট নিয়ে আর চোখে জল। ও যে বাড়িতে কাজ করে, ধরা যাক সে বাড়িতে দাদাবাবু আর বৌদি দুজনেই অফিসে কাজ করে। তাদের একটা খোকা বা খুকি স্কুলে যায়। সকালবেলা সবাই খুব ব্যস্ত। উনুনে ভাত চাপানোই আছে। ছেলেটা বাজার করে আনলেই কোনো রকমে খানিকটা মাছ তরকারি রান্না করে খাওয়া সেরেই কর্তাগিন্নি দাঁড়াবেন মিনিবাসের লাইনে। এর মধ্যে যদি ছেলেটি খালি হাতে একটা অদ্ভুত গল্প সঙ্গে নিয়ে ফেরে, তাহলে কার মেজাজ ঠিক থাকে? একে তো ব্যস্ততা, তার উপরে মাসের 24 তারিখে 15 টাকার মূল্য কম নয়। হয়তো ওরা ওই ছেলেটিকেই চোর বলে সন্দেহ করতেন। রাগারাগি বকাবকি, তারপর স্বামীটি হঠাৎ ওকে মারতে উঠলে স্ত্রী বাধা দিয়ে বলতেন, থাক, ওসবের দরকার নেই, তুই বিদেয় হ, তোকে আর আমাদের লাগবে না, তুই এক্ষুনি চলে যা। বিনা দোষে চুরির অপবাদ নিয়ে চাকরি গেল ছেলেটির। অপমানে অভিমানে সে ফুঁসতে লাগল। এরপর কি সে আত্মহত্যা করবে? না। মধ্যবিত্ত বাড়ির 15 বছরের ছেলে পরীক্ষায় ফেল করলে আত্মহত্যা করেও ফেলতে পারে, কিন্তু ওই বয়সে চাকরেরা আত্মহত্যা করে না, তারা অন্য বাড়িতে কাজ খোঁজে। আজকাল চট করে ওই রকম বয়সের অচেনা ছেলেদের কেউ কাজ দেয় না, রেফারেন্স লাগে। ছেলেটির চোর অপবাদ ছড়িয়ে গেছে। 2-4টে বাড়িতে ঘুরেও সে ব্যর্থ হল। তারপর কাছেই রেল লাইন, বস্তি। সে ফিরে গেল সমাজ বিরোধীদের দল। ওয়াগন লুট, ছিনতাই, বোমাবাজি, খুন, একটার পর একটা। ছেলেটার নাম আগে ছিল হাবু, পরে হলো হাবু মস্তান। 2-3টে পাড়া তার নাম শুনলেই কাঁপে। পুলিশ তাকে খাতির করে। নানান পার্টির দাদারা কাজে কর্মে তাকে ডাকে। সেই দোকানদারকে সে আগেই খুন করেছে। তারপর একদিন সে তার প্রাক্তন দাদাবাবুর বুকেও পাইপ গান থেকে গুলি চালাল। এই সব কিছুই ঘটতে পারত। ঘটল না শুধু আমার মতন একজন লোকের 5 মিনিট সময় খরচের জন্য। ছেলেটি সুস্থভাবেই ঠিকঠাক বাজার করে বাড়ি ফিরেছে। এজন্য আমার যদি মনে মনে একটু আহ্লাদ হয়, তাতে খুব দোষ দেওয়া যায় না। আবার এই ঘটনাটা এমনও নয় যা নিয়ে বন্ধু বান্ধবদের কাছে গল্প করা যায়। কয়েকদিন পর আমি আবার ওই গলি দিয়ে বাজার করতে যাচ্ছি। সেই ডিমওয়ালি বুড়ি হাতছানি দিয়ে ডেকে বলল, ও বাবা, শোনো শোনো। আমি কাছে যেতেই সে খুব অন্তরঙ্গ সুরে বলল, সেদিনকার সেই ছোড়াটা যাকে তুমি টাকা দিতে চাচ্ছিলে, সে তো আর একদিনও এলো না। তোমার মনে আছে সেদিনকার কথাটা?
হ্যাঁ, ঘটনাটি আমার পুরোই মনে আছে, ছেলেটির মুখও মনে আছে। কিন্তু ছেলেটি এ পথে আর আসেনি, তাতে কি হয়েছে? এই রাস্তায় দোকানদারের সঙ্গে ঝঞ্ঝাট হয়েছিল, তাই সে হয়তো অন্য রাস্তা দিয়ে বাজারে ঢোকে। দোকানদারটিকে ভয় পাওয়াও তার পক্ষে স্বাভাবিক। কিন্তু বুড়িটি এরপর যা বলল, তাতে আমি রীতিমতন আঘাত পেলাম। ঠিক অভিযোগের সুরে নয়, খানিকটা যেন নিজের নিয়তিকে দোষ দেবার মতন গলায় বুড়িটি বলল, ছড়াটা আমার ডিমের দাম দিয়ে গেল না। সেদিন গোলে গন্ডগোলে কি হলো, সে ছেলে কোথায় চলে গেল কিছুই বুঝলুম না। তোমার দাম দেয়নি? সে তো সব টাকা ফেরত পেয়েছিল। না বাবা, আমি ভাবলাম পরে বুঝিয়ে এসে দিয়ে যাবে, কিন্তু আর তো আসেনি। আমার মুখখানা নিশ্চয়ই ফ্যাকাশে হয়ে গিয়েছিল। মানুষ চিনতে আমার ভুল হতে পারে, তা বলে কি আমি কান্নাও চিনি না? ওই ছেলেটির কান্নাটা নকল ছিল? দোকানদারের কথা কি ঠিক ওই ছেলেটা একটা পেশাদার ঠক? নিজের কাছেই নিজে বোকা বলতে কেউ সহজে চায় না। আমি ওই ছেলেটাকে বেনিফিট অফ ডাউট দিতে রাজি হলি। হয়তো ওর অসুখ বিসুখ করেছে, কিংবা ওর বাবুরা ওকে আর বাজারে পাঠাচ্ছে না। পরে একদিন এসে নিশ্চয়ই ডিমের দাম দিয়ে যাবে। অতি বড় প্রতারকও এইরকম একজন বুড়ির টাকা মারতে চাইবে না। বুড়িটির ঝুড়িতে মোট 12-14টি ডিম। এই কটা ডিম বেচে তার ক পয়সাই বা লাভ হয়? এর মধ্যেও যদি 6টা ডিমের দাম বাকি পড়ে, তাহলে তো তার ক্যাপিটালেই আরো শর্ট পড়ে যায়। 72 বছরের এক বুড়ি তো আর 7 করে ডিম বিক্রি করতে আসে না। নিশ্চয়ই এভাবেই তার সংসার চলে। ক্যাপিটাল বেশি থাকলে সে আরো বেশি ডিম কিনে আনতে পারত। যে মোট 12-14টা ডিম বিক্রি করে, সে 6টা ডিমের দাম পায় না। এবারে প্রথমে বুড়িটিকে আমি লক্ষ্য করলাম। রোগা শুকনো চেহারা হলেও তার মুখের মধ্যে এমন একটা ভাব আছে যার জন্য তাকে দেখতে ভালো লাগে। সারল্য আর মমতা মিশে আছে। গলার আওয়াজটি শ্রুতিমধুর। তার পরনে নরুন পাড় সাদা শাড়িটি খুব ময়লা নয়। এই বুড়িটি রয়েছে দারিদ্র সীমার অনেক নিচে, তবু তার চেহারা ও ব্যবহারের স্নিগ্ধতা দেখে অবাক লাগে। সেদিন সেই ছেলেটিকে আমি 15 টাকা দিতে যাচ্ছিলাম, কিন্তু আসল ক্ষতি তো হয়েছে এই বুড়িটি। 6টা ডিমের দাম 4.5 টাকা, সেটা আমি অনায়াসে দিয়ে দিতে পারি। কিন্তু এই জায়গায় আমি একটু কার্পণ্য করব। হঠাৎ আমার মনে হলো, এই বুড়িটির ক্ষতিপূরণ একা আমাকেই করতে হবে কেন? বাজারে কি আর লোক নেই? আমিও তো গৌরী সেনের বংশধর। আমাকেও 2 টাকা 5 টাকার জন্য অনেক সময় অন্যের কাছে হাত পাততে হয়। সেদিন না হয় ছেলেটির কান্না শুনে ঝোঁকের মাথায় পকেট থেকে 2 টাকার একটা লাল নোট বার করে এগিয়ে দিয়ে বললুম, এই নাও, তুমি এটা রাখো। কেন? এটা কিসের? এমনি, তুমি নাও না, রাখো। বুড়ি হঠাৎ আঁচল দিয়ে তার চোখ চাপা দিল। সেই রকম ভাবেই রইল অনেকক্ষণ। আমি অপ্রস্তুত। বুড়ির একপাশে বসে আছে একটি কিশোরী। সে বেগুন ও চাল কুমড়ো বিক্রি করে। আরেক পাশে এক পৌর সবজিওয়ালা। এরা আমাদের কথাবার্তা শুনছিল। আগের দিনের কথাও বোধহয় এরা জানে। কিশোরীটি বুড়িকে ধাক্কা দিয়ে বলল, ও দিদিমা, নাও না, বাবু তোমাকে এমনি 2 টাকা দিচ্ছেন। সবজিওয়ালা আমার দিকে তাকিয়ে অদ্ভুত ভাবে হেসে মাথা নাড়িয়ে বলল, ও নেবে না, ও নেবে না। আমি ততক্ষণে লজ্জায় পড়ে টাকাটা পকেটে ঢুকিয়ে নিয়েছি। ওই যে কিশোরী মেয়েটি দিদিমা বলে ডাকলো, তাতেই আমার মাথায় একটা ঝংকার লেগেছে। আমার নিজের দিদিমাও অনেকটা এরকমই দেখতে ছিলেন। খুব মিল আছে। দিদিমার কথা মনে পড়তেই একটু কষ্ট অনুভব করল। শেষ একটা বছর দিদিমার সঙ্গে আমার দেখা হয়। তখন আমি ঘুরছিলাম কাহা কাহা সাহেবী মুলুক। চোখ থেকে আঁচল নামিয়ে বৃষ্টির পর রোদ্দুরের মতন ছিকমিকিয়ে হেসে বুড়ি বলল,
তুমি দিতে চেয়েছো সেই যথেষ্ট। বেঁচে থাকো বাবা, আমার কোনো রকমে চলে যায়। এবারে এখান থেকে চলে যাবার জন্য আমি ব্যস্ত হতেই বুড়ি বলল, ডিম নেবে না? তোমার ডিম লাগবে না? মাছ আর তরি তরকারি আমি কিনি বাজার থেকে, ডিম একজন লোক বাড়িতে এসে দিয়ে যায় নিয়মিত। বাজার থেকে ডিম নিয়ে যাওয়ার ঝামেলা আছে, ভেঙে টেঙে যেতে পারে। তবে বুড়িটির কথা শুনে বললুম, হ্যাঁ হ্যাঁ নেব, 6টা ডিম রেখে দাও, ফেরার সময় নিয়ে যাচ্ছি। পাশের কিশোরীটি বলল, আমিও 1 কিলো বেগুন রেখে দিচ্ছি। কলকাতার বাজারে 2 রকম দোকানদার আছে। এক যারা উঁচু বেদির ওপরে বসে, এদের ফুলকপি বেশি সাদা, বেগুন বেশি চকচকে, লাউ কুমড়ো বেশি নধর হয়, সব জিনিসের দামও কিছু বেশি। এরা শীতকালে পটল, শরৎকালে কাঁচা আম পর্যন্ত রাখে। বেদির ওপর যেসব মাছওয়ালা বসে তারা বিক্রি করে কাটাপোনা, ফ্রাইয়ের ভেটকি, চিতল পেটি, অসময়ের ইলিশ। এরা সব বনেদি দোকানদার। আর কিছু মাছওয়ালা, তরকারিওয়ালা বসে মাটিতে। এরা বিক্রি করে পাশে ট্যাংরা, কুচো চিংড়ি, তেলাপিয়া, গুড়জালি ইত্যাদি। আর শাকসবজি তরকারিগুলো প্রত্যেকদিন গ্রাম থেকে আনা। অনেক গ্রামের লোকই রোজ এসব জিনিস বাজারে নিয়ে আসে। ভোরের ট্রেনে এসে দুপুরের ট্রেনে ফিরে যায়। আমি এই 2য় শ্রেণীর দোকান থেকেই প্রায় সবকিছু কিনি। কিছুটা সস্তার জন্য তো বটেই, তাছাড়া টাটকা জিনিসের লোভ। মাটিতে চট পেতে যে একটি মাত্র লাউ নিয়ে বসে, আমার ভাবতে ভালো লাগে যে সে ওই লাউটি আজই তার গ্রামের বাড়ির মাচা থেকে ছিঁড়ে এনেছে। একটু এবড়ো খেবড়ো চেহারার রংচটা বেগুন দেখলে মনে হয় ওগুলো আজই কোনো আনাড়ি চাষের ক্ষেত থেকে তুলে আনা। এসব কিছুর মধ্যে পেস্টিসাইডের বিষ নেই, মাছের বেলাতেও তাই। বড় বড় বাগদা, গলদা চিংড়ি আমার কাছে বেশ আকর্ষণীয়। বিরাট বিরাট মৃত পোনা মাছের কাটা অংশের চেয়ে এখনো কানকোনার চেয়ে এমন ছোট কাতলা আমার পছন্দ। এইসব ছোট দোকানদাররা অনেকেই আমাকে চেনে। এদের সঙ্গে কথা বলে আমি বেশ একটা আরাম বোধ করি। কলকাতায় বসেই এইভাবে গ্রামের মানুষের সঙ্গে আমার একটা যোগাযোগ হয়। নাগরিক জীবনের নানান প্যাঁচপচের মধ্যে দিন কাটাতে হলেও আজ আমরা সারল্যের জন্য কাঙাল। এইসব গ্রামের নারী পুরুষরা অনেকেই এখনো সত্যিই বেশ সরল। কত সহজে এদের মন জয় করা যায়। আমি কোনোদিনও এদের সঙ্গে দরাদরি করি না বলে এরা আমাকে সবকিছু ন্যায্য দামে দেয়। কোনো জিনিসের দাম হঠাৎ বেড়ে গেলে ওরা নিজেরাই আফসোস করে। আমি একটা গর্ভমোছা কিনতে চাইলে তার গায়ে দুঃখিত হাত বুলিয়ে পৌর বিক্রেতাটি বলে, একটু বেশি দাম পড়ে যাচ্ছে বাবু, কি করবো, যা দিনকাল। এরা কেউ জেনে শুনে কখনো আমাকে খারাপ জিনিস দেয় না। তার কারণ একটাই, আমি কোনোদিনও এদের জিনিস ঘাঁটাঘাঁটি বাছাবাছি করি না। আমি বলি, ওগো তুমি নিজের হাতে বেছে দাও তো, তুমি দিলে কি আর খারাপ জিনিস দেবে? ওই যে কিশোরী মেয়েটি আমার জন্য 1 কিলো বেগুন রাখবে বলল, ওর কাছেই আমি আগে একদিন বেগুন কেনার জন্য দাঁড়িয়েছিলাম। ও বলেছিল, আজ তুমি অন্য দোকান থেকে নাও, এই বেগুনগুলো তেমন ভালো না, পোকা লেগে গেছে। এইসব লোকজনদের সঙ্গে টুকিটাকি কথা, গ্রামের এক ঝলক জীবনের স্বাদ, দর ওঠানামা, সুখ দুঃখ, এই সব কিছু মিলিয়ে বাজার করাটা আমার কাছে সকালবেলার বেশ একটা আকর্ষণীয় কাজ। মোটেই বিরক্তিকর লাগে না একদিন। সেদিন সেই ছেলেটির সমস্যার মধ্যে মাথা গলিয়ে আমি বেশ একটা আত্মপ্রসাদ বোধ করেছিলাম। কিন্তু আজ আমি বেশ লজ্জিত ও অপরাধ বোধ নিয়ে ফিরলুম বাড়িতে। বুড়িটিকে আমি 2 টাকা দিতে গিয়েছিলাম কেন? দান নিতে না চেয়ে গ্রামের গরিব বুড়িটি যে মহত্ব দেখালো, সেই তুলনায় পুরো 4.5 টাকা দিতে না চেয়ে আমি কি অনেক ছোট হয়ে যাইনি? ডিমওয়ালা বুড়িটির ব্যবহার দিন দিন আমার কাছে খুব রহস্যময় হয়ে উঠছে। তার সঙ্গে যতবার দেখা হচ্ছে ও কথা বলছি, ততবারই আমি তার সঙ্গে আমার মৃত দিদিমার মিল খুঁজে পাচ্ছি বেশি করে।
এবং বুড়িটির ব্যবহারও ক্রমশই আমার দিদিমার মতন হয়ে উঠছে। আমাদের দুজনের মধ্যে এমন একটা সম্পর্ক গড়ে উঠছে যা ব্যাখ্যা করে বোঝানো যাবে না। আমার মৃত দিদিমার আত্মা যেন ওর উপর ভর করেছে, এইরকম ভাবে বলা যেতে পারত, কিন্তু আজকাল কে আর আত্মা ফাত্তায় বিশ্বাস করে। বাজারের পেছন দিকটার গলিটাকে ঢুকলেই দেখতে পাই সেই বুড়ি দুটি ব্যাঘ্র চোখ মেলে চেয়ে আছে। আমাকে দেখতে পেলেই হাতছানি দিয়ে ডাকে, তার মুখে ফুটে ওঠে হাসি। কাছে গেলে জিজ্ঞেস করে, ও বাবা, তুমি এতদিন আসোনি কেন? তোমার জ্বর হয়েছিল নাকি? আর মুখটা শুকনো শুকনো দেখছি। আমি লক্ষ্য করি যে এ বুড়ির কণ্ঠস্বর অবিকল আমার দিদিমার মতন। স্নেহ সবসময় অতিরিক্ত বিপদের আশঙ্কা করে। বাড়ি থেকে বেরোবার সময় মা ছেলেকে বলে, দেখিস যেন গাড়ি চাপা করিস। আমার দিদিমা প্রায় সবসময়ই আমার কাল্পনিক শরীর খারাপ নিয়ে চিন্তিত হতেন, যদিও আমার জ্বর জারি অসুখ বিসুখ হতেই চায় না। কদিন যে একটানা বিছানায় শুয়ে আরাম করব তার উপায় নেই। বাবা চাকরি সূত্রে বাইরে থাকে। ছেলেবেলাটা আমি দিদিমার কাছেই কাটিয়েছি বেশ কয়েকটা বছর। সেই যে তখন দিদিমা আদর দিয়ে দিয়ে আমার মাথাটি খেয়েছেন, তারপর থেকে আর আমার মাথা ঠিক হলো। আমার মামা বাড়ি ভর্তি অনেক লোকজন ছিল, কিন্তু আমার ছিল স্পেশাল খাতির। যেহেতু আমার মা বাবা দূরে থাকে, তাই অনেকেই আমাকে দুঃখী দুঃখী মনে করত। আসলে মা বাবার কাছে থেকে দূরে থাকায় আমার বেশ মজা হয়েছিল। পড়াশোনার কড়াকড়ি নেই। দুপুরবেলার গনগনে রোদে ছাদে উঠে ঘুড়ি উড়িয়ে চোখ লাল করলেও কেউ বকুনি দেয় না। সবাই বেশি বেশি প্রশ্রয় দেয়, নিয়মিত হাত খরচ পায়। এমন মধুর বাল্যকাল কজনের ভাগ্যে জোটে। আমাকে আলাদাভাবে যত্ন করার জন্য দিদিমা লুকিয়ে লুকিয়ে খাবার দিতেন। দাদু বেঁচে ছিলেন না, কিন্তু মামারা বৃহৎ একান্নবর্তী পরিবার, সে বাড়িতে খাবার দাবারের কোনো অসুবিধে ছিল না। তবু দিদিমা আমাকে গোপনে গোপনে কিছু খাইয়ে আনন্দ পেতেন। যেমন বাড়িতে একটা বড় ইলিশ মাছ এসেছে, সেই ইলিশ মাছের ডিমটা ভেঙে দিদিমা একটা প্লেটে করে ঘরে নিয়ে আসতেন আমার জন্য। চুপি চুপি ফিসফিস করে বলতেন, খেয়ে নে, চট করে খেয়ে নে বাবা। বাড়ির অন্যান্য সবাইকে বঞ্চিত করে একা আমার ওই ডিম ভাজা খাওয়া যে অন্যায়, সেটা আমিও বুঝতুম ওই বয়সে। কিন্তু আমার ক্ষীণ আপত্তি টিকত না। দিদিমা বলতেন, এই রাবণের গোষ্ঠীর সবাইকে ভাগ করে দিলে এইটুকু এইটুকু কারোর মুখে লাগবে না, তুই খা তো। দিদিমার স্নেহের অত্যাচার আমাকে সহ্য করে নিতেই হতো। কিংবা লক্ষ্মী পুজোর জন্য আগের দিন রাত্রিরে নারকোল নাড়ু তৈরি হচ্ছে, সেগুলো প্রসাদ হিসেবে বিতরণ করা হবে। রাত্রিরে আমার ঘুম ভাঙিয়ে দিদিমা বলতেন, এই 4টে নাড়ু গরম গরম খেয়ে নে তো, নে নে হাঁ কর। পুজোর আগে সেই নাড়ু খাবার অধিকার একমাত্র আমারই ছিল। সেই দিদিমার মৃত্যুকালে আমি উপস্থিত থাকতে পারিনি। তিনি নাকি আমার নাম ধরে ডেকেছিলেন 3 বার। তারপর অনেক বছর কেটে গেছে। এখন বাজারের এই ডিমওয়ালি বুড়ির মধ্যে আমি অবিকল আমার দিদিমাকে প্রত্যক্ষ করি। চেহারা, ব্যবহার, কণ্ঠস্বর সব এক। সেই বুড়ি এমন সুরে আমার সঙ্গে কথা বলে যেন কতকালীন আত্মীয়। তার দুপাশে যে দুজন বসে, তারাও ব্যাপারটা লক্ষ্য করেছে। পাতলা হিলহিলে চেহারার কিশোরী মেয়েটি তার ডাগর ডাগর চোখ ঘুরিয়ে ঘুরিয়ে হাসে। অন্য পাশের পৌরটিও মুচকি হাসে। কোনোদিন বুড়ি আমাকে আগে লক্ষ্য না করলে কিশোরী মেয়েটি তাকে খোঁচা দিয়ে বলে, ও দিদিমা, ওই দেখো তোমার নাতি এসেছে। বুড়ির মুখ সঙ্গে সঙ্গে উজ্জ্বল হয়ে ওঠে। আমাকে সহাস্য অভিযোগের সুরে বলে, তুমি কাল এলে না, আমি তোমার জন্য বসে রইলুম সেই কতক্ষণ, তোমার অসুখ করেনি তো? আমি ওর কাছ থেকে 4টে বা 2টো ডিম। বুড়ি দামের হিসেব জানে না, মুখের দিকে চেয়ে থাকে। অন্য খদ্দেররা ডিম কিনলে সে পাশের মেয়েটির কাছ থেকে হিসেব বুঝে নেয়।
সেই মেয়েটি বেশ দুঃখ। 1.5 টাকা জোড়া হলে 7টা ডিমের দাম বলতে তার এক মুহূর্তও ভাবতে হয় না। আজকালকার নতুন 1 টাকা 2 টাকার কয়েনের তফাতও অনেক সময় ধরতে পারে না বুড়ি। আমাকে প্রায় 1 টাকার বদলে 2 টাকা ফেরত দেয়। বুড়ির কাছ থেকে আমি ডিম নিই অন্যান্য বাজার শেষ করে ফেরবার সময়। একদিন দেখি তার আর সব ডিম বিক্রি হয়ে গেছে। শুধু 5টি ডিম নিয়ে বসে আছি সে আমার জন্য। আমি গিয়ে দাঁড়াতেই প্রথমে 4টি ডিম তুলে দিল আমার ঝুড়িতে। তারপর বাকি ডিমটি হাতে দিয়ে বলল, এটা আলাদা করে নাও, এটা তুমি খাবে, এটার দাম দিতে হবে না। আমি বললাম, সে কি, ওটার দাম নেবে না কেন? বুড়ি বাচ্চা মেয়েদের মতন লজ্জা লজ্জা ভাব করে বলল, ওটা আমার ঘরের মুরগির ডিম গো, এই প্রথম ডিম দিল তো, ওটা আমি তোমার জন্যই মনে করে এনেছি। হঠাৎ আমার সর্বাঙ্গে একটা বিদ্যুৎ তরঙ্গের অনুভূতি হলো। কে যেন আমার দিদিমার সেই ইলিশ মাছের ডিম ভাজা কিংবা লক্ষ্মী পুজোর নারকোল নাড়ু। অনেক দূরের গ্রাম থেকে মাত্র কয়েক ডজন ডিম যে বিক্রি করতে আসে অতি সামান্য লাভের জন্য, সে কেন একটা ডিম আমাকে বিনা পয়সায় দেবে? এসব ব্যাপারে যুক্তি খুঁজতে যাওয়া বৃথা। পাশের মেয়েটিও কথাটা শুনতে পেয়েছে। সে অনেকখানি ভুরু তুলে বলল, ও মা, দিদিমা আমাদের তো কোনোদিনও ডিম খাওয়াও না, আর নাতিকে খাওয়াচ্ছ। বুড়ি তাকে তাড়না করে বলল, তুই থাম তো। স্নেহ নিম্নগামী। বুড়িকে আমি ওই ডিমের বদলে কি দিতে পারি? কিছুই দেয়া যায় না। বুড়ির অনুরোধে আমি সেই ডিমটিকে আলাদাভাবে পকেটে ভরে নিয়ে এলাম। একটা ডিমের সঙ্গে আরেকটা ডিমের তফাৎ কি বোঝা সম্ভব? বুড়ি কি করে এই ডিমটিকে আলাদা করে রেখেছিল সারাক্ষণ? এরকম একটা ডিম কি টপ করে খেয়ে ফেলা যায়? এ তো বাঁধিয়ে রাখার মতন জিনিস। বাড়িতে গিয়েই বা কি করে বলি যে এই ডিমটা আমার জন্য আলাদাভাবে রান্না করে দিতে, যাতে অন্য ডিমের সঙ্গে মিশে না যায়? বাড়ির কাছাকাছি আসতেই চম্পকের সঙ্গে দেখা। যতবার চম্পকের সঙ্গে দেখা হয় ততবারই সে প্রথম বাক্যটি বলে, শোন, তোর সঙ্গে একটা জরুরি কথা আছে। পৃথিবীতে ওর সবকিছুই জরুরি। চম্পকের গায়ের রং খুব ফর্সা, সেজন্য ওর বেশ লজ্জা আছে। ফর্সা মুখখানি ঢাকবার জন্য ও একগাদা দাড়ি গোঁফ রেখেছে, সেই জন্য অনেকে ওকে মিনি কার্ল মার্কস বলে ডাকে। চম্পকের সঙ্গে কথা বলতে বলতে আমি আমার পাঞ্জাবির পকেটের ডিমটার কথা ভুলেই গেলি। চম্পকের জরুরি বিষয় হচ্ছে ও একটা চাকরির ইন্টারভিউ পেয়েছে হলদিয়াতে। সেখানে আমি ওর সঙ্গে যেতে রাজি আছি কিনা। আমি এ প্রস্তাবে আপত্তির কিছু দেখলাম না। চম্পক হয়তো চাকরি পাবে না, তাতেও আমার তো ক্ষতি নেই, আমার বেড়ানো হয়ে যাবে। বাড়িতে এসে চম্পকের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলল ঘণ্টাখানেক। তারপর আমি টের পেলুম আমার পাঞ্জাবির ডান পকেটটা ভিজে ভিজে লাগছে। সঙ্গে সঙ্গে আমি উঠে গিয়ে খাবার টেবিল থেকে 1 চিমটি নুন নিয়ে ঢুকে গেলাম বাথরুমে। ভাঙা ডিমটার যতটুকু উদ্ধার করা গেল তার মধ্যেই নুন ছড়িয়ে শুরুত করে দিলুম এক টান। এই বিষয়ে আমার কোনো গ্লানি হলো না, সব ডিমই এক। একজন ভালোবেসে একটা নিজের বাড়ির মুরগির ডিম দিয়েছে বলে সেটাতেই যে একেবারে অমৃতের স্বাদ পাওয়া যাবে তার কোনো মানে নেই। এরপর 3 দিন ধরে একটানা বৃষ্টি চলল। একজন কারোর সঙ্গে খানিকটা ব্যক্তিগত সম্পর্ক হলেই তার সুখ দুঃখের ব্যাপারটা টের পাওয়া যায়। ওতে বৃষ্টির ফলে মালদা, বাঁকুড়া, বর্ধমানে বন্যার খবর পড়ছি কাগজে। কলকাতার রাস্তায় রাস্তায় জল জমে কি দুর্দশা হচ্ছে তাও অনেকটা জানি, কিন্তু বাজারের পাশের রাস্তায় সামান্য সবজি তরকারি বা ডিম নিয়ে যারা বসে তাদের কি অবস্থা হয় তা আগে কোনোদিনও চিন্তা করিনি। অবিরাম বৃষ্টি ঝরা আকাশের দিকে তাকিয়ে আমি কোনো প্রিয়ার ছায়া দেখতে পাই না। আমার একটা 70 বছরের বুড়ির মুখ মনে পড়ে। সেই মুখটি কখনো আমার দিদিমার, কখনো ডিমওয়ালির। এই বৃষ্টির মধ্যে বাড়িতে রোজই খিচুড়ি আর আলু পেঁয়াজ ভাজা চলছে, বাজারে যাবার দরকার নেই।
তবু আমি তৃতীয় দিনে নিজের খরচেই 1 হাঁটু জল ভেঙে ভেঙে বাজারে গেলাম। পেছনের সেই গলিটি এখন রীতিমতন খাল। রিকশাওয়ালাদের কোমর ডুবে যায়। সেখানে আনাজ তরকারির কোনো দোকান থাকারই প্রশ্ন ওঠে না। বাজারের মধ্যেও তিলার্ধ জায়গা নেই। বাইরের খুচরা বিক্রেতাদের সেখানে ঢোকারও অধিকার নেই বোধহয়। ডিমওয়ালিকে আমি কোথাও দেখতে পেলাম। আমার মনটা একটু খারাপ হয়ে গেল। ওই যারা রাস্তার ধারে সওদা নিয়ে বসে, এই 3 দিন তাদের রোজগার বন্ধ, অনিচ্ছামূলক হরতাল। প্রকৃতি আসলে গরিব মানুষদের উপরে কখনো সদয় হয় না। আশ্চর্য, মাত্র কিছুদিন আগেও আমি খবরের কাগজের পাঠক হিসাবে ফুটপাতের হকার, জবরদখল দোকান, বাজারের বাইরের রাস্তায় আনাজপত্রের ব্যাপারীদের সম্পর্কে খুব বিরূপ ধারণা পোষণ করত। ভাবতুম ওরা কলকাতা শহরটাকে আরো কুশ্রী করে তুলেছে। রাস্তাঘাটগুলো হয়ে উঠেছে হাঁটার অযোগ্য। আর আজ আমার মনে হচ্ছে এই 3 দিন রোজগার বন্ধ ওরা খাবে। কয়েকদিন পরে সেই বুড়ির সঙ্গে যখন আমার আবার দেখা হলো, মনে হলো সে যেন আরো একটু রোগা হয়ে গেছে। মুখটা শুকনো, কিন্তু ঠোঁটের হাসিটি আগের মতনই মিষ্টি। জিজ্ঞেস করলুম, বৃষ্টির মধ্যে এই কটা দিন কি করলে? বেচা কেনা কিছুই হয়নি তো? যা বৃষ্টি বাবা, কি করে আসবো? তুমি এই ছিলে, তোমাদের বাড়িতে জল ঢোকেনি তো? শুনলুম কলকাতার কতক কতক বাড়ি ডুবে গেল। পাশের পৌর দোকানদারটি কৌতুক করে বলল, এবছর আকাশ যেন সর্বক্ষণ নাইছে। অন্য পাশের হিলহিলে চেহারার কিশোরীটি বলল, আমাদের গায়ে পুকুর থেকে কই মাছ উঠেছিল ডাঙায়, আমি একটা ধরেছি। 3-4 দিন যে ওদের রোজগারপাতি বন্ধ ছিল, তা নিয়ে কোনো নালিশ নেই, কোনো তিক্ততা নেই। এদেশে যাদের একবেলা আহার জোটে না, তারাও কখনো কখনো হাসে। এক সহানুভূতিশীল সাহেবের লেখায় পড়েছি যে দারিদ্র্য, মৃত্যু, অনাহার সম্পর্কে ভারতীয় দর্শন এমন এক জমাট উদাসীনতা সৃষ্টি করে রেখেছে যে সেই আবরণ সরিয়ে ফেলা খুবই শক্ত। নিয়তিবাদ এত প্রবল বলেই কেউ কিছুর প্রতিবাদ করে না। বাইরে থেকে আমদানি করা কোনো পরিবর্তনের আদর্শই এখানে সেই জন্য তেমন আমল পায় না। বুড়ি আমাকে সেদিনের ডিমটার কথা কিছুই জিজ্ঞাসা করল না। আমি নিজে থেকেই বললুম, ওগো, তুমি যে আমায় ডিমটা দিয়েছিলে সেটার স্বাদ অপূর্ব। বুড়ি লজ্জা পেয়ে এমন ভাবে মাথা দোলাতে লাগলো যেন এ কথা আলোচনার যোগ্যই না। তারপর সে বলল, ও বাবা, তুমি একটু সরে দাঁড়াও, ওখানে কাদা রয়েছে, তোমার পেন্টুলে লেগে যাবে। বুড়ির ঝুড়িতে আজ 9টি ডিম আছে। গুনে দেখে আমি বললুম, ওই সব কটাই আমাকে দিয়ে দাও, বাড়িতে আজ বেশি লোক। বুড়ি 2টি ডিম সরিয়ে রেখে বলল, তুমি 7টা নাও। কেন? ও দুটো দেবে না কেন? ও দুটো বড্ড ছোট্ট যে, ওর আমি অন্য খদ্দের পেয়ে যাব। আমি হেসে ফেলে বললুম, ডিম বড় ছোট হলে কিছু আসে যায় না, সব ডিমেরই গুণ সমান। বুড়ি সে কথা বুঝবে না, সে মাথা নাড়তে লাগলো। বড় মাছের টুকরো আর ছোট মাছের টুকরোয় যা তফাৎ, বড় ডিম আর ছোট ডিমেও সেই একই তফাৎ, এই তার ধারণা মনে হল। আমি বললুম, অন্য খদ্দেরকে দেবে কেন, আমাকেই দাও না। তুমি এই 7টা নাও, আর বাকি যা লাগে অন্য দোকান থেকে কিনে নাও। বুড়ি আমাকে 9টা ডিম দেবে না, আমি তা নেবই। কিছুক্ষণ এইরকম ঝুলোঝুলির পর বুড়ি হার মানল। ডিম কটি সব আমার থলেতে তুলে দিয়ে বুড়ি উঠে দাঁড়ালো। কোমরে হাত দিয়ে একটু বিষণ্ণ গলায় বলল, শরীরটা ভালো যাচ্ছে না বাবা, রোজার মাস, রোজ উপোস করতে হয়তো, আর 2টো দিন বাকি। আমার আরেকবার চমক লাগলো। এই বুড়ি মুসলমান? আমার দিদিমা ছিলেন নিষ্ঠাবতী ব্রাহ্মণ। সকাল সন্ধ্যে 1 ঘন্টার বেশি সময় ধরে জপ করতে। আমার ভালো করে জ্ঞান হবার পর থেকে দিদিমাকে আমি বিধবা অবস্থায় দেখেছি।
বরাবর সপাক খেত। দিদিমার হাতের রান্না নিরামিষ শুক্তটি অতি উপাদেয় ছিল। এই বুড়িও নিষ্ঠাবতী। এতখানি বয়সেও রোজার মাসে সে সারাদিন উপোস পালন করে। সেই অভুক্ত অবস্থায় ডিম বেচতে আসে। ওর বাড়ির পাশে দারিদ্র নামের দৈত্যটি একটি করাল খড়গ নিয়ে দাঁড়িয়ে আছে। ওদের সংসার একটু টালমাটাল হলেই কোপ লাগাবে। মাথার আঁচল টেনে বুড়ি জিজ্ঞেস করল, বাবা তুমি আবার কবে আসবে? ঈদের দিন রফিকদের বাড়িতে আমার প্রত্যেক বছর নেমন্তন্ন থাকে। ঈদের নেমন্তন্নের বৈশিষ্ট্য হলো এর জন্য কার্ড ছাপানো হয় না। বাড়িতে এসে মুখে নেমন্তন্ন করা যায় না, নিজে থেকেই ঈদ মুবারক জানাতে যেতে হয়, হিন্দুদের বিজয়া দশমীর মতন। রফিক আমার স্কুলের বন্ধু। পাছে আমি ঈদের দিনটা ভুলে যাই, তাই রফিক আগের দিন টেলিফোন করে মনে করিয়ে দেয়, কাল আসছিস তো? হিন্দুরা অনেকেই মুসলমানদের পরবের দিনগুলো ঠিক খেয়াল করে না। ক্যালেন্ডারে বা খবরের কাগজে হিন্দুদের পুজো পার্বণের দিনগুলি প্রাধান্য পায় এদেশে। আমার অবশ্য ভুলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। রফিকদের বাড়ির খাওয়া দাওয়া একেবারে বিশ্ববিখ্যাত বলা যায়। ওরকম বিরিয়ানি আমি আর কোথাও খাইনি। অত বড় বড় মাংসের খণ্ড আর অত খাঁটি ঘি যে ওরা কোথায় পায় কে জানে। আর বিরিয়ানির সঙ্গে ওরা টক টক ঝাল ঝাল একটা পানীয় দেয়, যার নাম বুরহানি। সেটা একেবারে অপূর্ব। সেটাই তো আমি 10-12 গেলাস মেরে দিই। রফিকরা বেশ ধনী, রীতিমতন খানদান আছে। একসময় ওদের মুর্শিদাবাদে জমিদারি ছিল, এখনো জমি জমা কম নয়। তাছাড়া উত্তরবঙ্গে ওদের ছিল 2খানা চা বাগান, কলকাতায় পার্ক সার্কাস, বেগবাগান অঞ্চলে খানচারেক বাড়ি। রফিকের মা 49টি কুকুর পোষেন। সেই কুকুরের জন্যই মাসিক খরচ 5,000 টাকা। টাকার অঙ্কটা আমি আন্দাজে বললাম, এর অনেক বেশিও হতে পারে। রফিককে আমি ঈর্ষা করি। আমার গায়ের রং ঠিক ছাতার মতন নয়, তার চেয়ে একটু পরিষ্কার। চেহারাটা লম্বা ধ্যারেঙ্গা। রফিক গৌর বর্ণ, অ্যাথলিটদের মতন স্বাস্থ্য, সেজন্য নয়। রফিকদের বাড়িতে 3খানা গাড়ি আর টাকা কড়ির অভাববোধ কাকে বলে তা ওরা জানে না। আর আমরা খুব গরিব না হলেও টানাটানির সংসার। মাসের শেষে কাটা পোনার কোনো প্রশ্নই ওঠে না। বড় জোর কুচো চিংড়ি বা পমফ্রেট, তেলাপিয়া, সেজন্যও নয়। রফিক ব্রিলিয়ান্ট ছাত্র। আমি ঠিক ফেল করা না হলেও গড়িয়ে গড়িয়ে পাশ করার দলে, সেজন্যও নয়। আমি রফিককে ঈর্ষা করি, তার কারণ রফিকের ইচ্ছে এবং অনিচ্ছের প্রবল মূল্য আছে। উদাহরণ দিচ্ছি, রফিক কোনোদিনও ভোর 5টায় ওঠে, কোনোদিনও বেলা 11টায়। এক একদিন রফিক সারাদিন বাড়ি থেকে বেরোয় না। আবার কখনো কখনো রফিক 48 ঘন্টা ধরে লাগাতার আড্ডা মারে। রফিক এমনিতে খুব পড়ুয়া ছেলে, বই সম্পর্কে বাছবিচার নেই। উই পোকার মতন যে কোনো বই পেলেই এফোর করে দেয়। এত বই পাওয়া যাবে কোথায়? রফিক আর আমি দুজনেই ন্যাশনাল লাইব্রেরির মেম্বার, কিন্তু রফিক একবার ও ন্যাশনাল লাইব্রেরির 2খানা বই হারিয়ে ফেলল। তারপর আর অনেকদিন যায় না, কিন্তু সেজন্য আফসোস করে। আমি ওকে অনেকবার বলেছি, চল আমার সঙ্গে, ওখানকার একজন অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ানের সঙ্গে আমার চেনা আছে, একটা কিছু সহজ ব্যবস্থা হয়ে যাবে। রফিকের তো বইয়ের দাম দিতে আপত্তি নেই, কিন্তু কারোর সামনে দাঁড়িয়ে যে বই হারানোর কথা বলতে হবে, ওটাতেই ওর লজ্জা। একদিন রফিক আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করল, স্বনির্বন্ধ অনুরোধ। আমি যেন রফিকের বাড়িতে সকাল 10টার সময় যাই, তারপর ওদের গাড়িতে যাওয়া যাবে ন্যাশনাল লাইব্রেরি। আমি যথারীতি 10টার সময় গিয়ে শুনি রফিক তখনও ঘুমোচ্ছে। সারা কলকাতা তখন ব্যতিব্যস্ত, ট্রামে বাসে বাদুর ঝোলা ভিড়। জীবনের নানা ক্ষেত্রে সবাই যখন জীবিকার সন্ধানে আধা উন্মত্ত, তখন নিশ্চিন্ত মনে ঘুমিয়ে আছে রফিক।
উঠল 11:45 সময়। মুখ চোখ না ধুয়েই বসবার ঘরে এসে আমাকে বলল, নীলু তুই এসে গেছিস, ফাইন, একটু বস, আমরা একসঙ্গে নাস্তা খাবো। আজ আর ন্যাশনাল লাইব্রেরিতে যাওয়া হবে না। কেন যাবি না কেন? ইচ্ছে করছে না। এই যে রফিক বলল ইচ্ছে করছে না, এটাই ফাইনাল। কোনো মতেই আর ওর মত বদল করা যাবে না। রফিকের দ্বিধাহীন পরিচ্ছন্ন মুখ, পরিপূর্ণ চোখের দৃষ্টি, ওর ইচ্ছা করছে না, এটাই এখন সবচেয়ে বড় যুক্তি। আবার এই রফিকই রাত 12টায় আমার বাড়িতে এসে বলে, নীলু চটপট তৈরি হয়ে নে, আমরা জামশেদপুরে যাচ্ছি। আমাকে অবাক হবারও সুযোগ দেয় না। আমার হ্যাঁ কিংবা না শোনার আগেও বলে, কোনো অসুবিধা নেই তো, গাড়ি নিয়ে যাচ্ছি, ভোরের মধ্যেই পৌঁছে যাব, দেখিস 6টার আগে। যেন জামশেদপুরে পৌঁছাতে 7টা বেজে গেলেই আমার আপত্তি। 6টার মধ্যে পৌঁছালে তো কোনো কথাই নেই। কেন জামশেদপুরে যাব কেন? ইচ্ছা করছে। হঠাৎ এরকম ইচ্ছে হলো কেন? কাল 10টায় ওখানে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলা আছে, দেখে আসি, চল। আর 5 দিন বাদে তো ওয়েস্ট ইন্ডিজ কলকাতায় টেস্ট খেলবে, জামশেদপুরে যাবার দরকার কি? খুব ইচ্ছে করছে। সেই পরিচ্ছন্ন মুখ, পরিপূর্ণ চোখের দৃষ্টি। ইচ্ছে করছে যখন, তখন যেতে তো হবে। শুধু যাওয়া আসার ব্যাপারেই না, রফিকের আড্ডা, তাস খেলা, বই পড়া, বন্ধুত্ব, সব বিষয়েই ওর ইচ্ছা অনিচ্ছার স্পষ্ট ভাগ করা আছে। অথচ আমি কত ইচ্ছে বিসর্জন দিয়েছি ভাগীরথীর জন্য, কত অনিচ্ছের দায়িত্বের বোঝা পিঠে নিয়ে ঘুরেছি। কলেজ জীবনের শেষ দিকে রফিক আর আমি একই মেয়ের প্রেমে পড়ি, তাই নিয়ে আমাদের দুজনের সম্পর্কে খানিকটা চিট ধরেছি, তাও মাত্র কিছুদিনের জন্য। তারপর আমরা উদারতার খেলা খেলতে শুরু করি। রফিক যেন চরম আত্মত্যাগ করে মেয়েটিকে আমার হাতেই তুলে দিতে চেয়ে নিজে একটু একটু করে দূরে সরে যেতে লাগে। আমি বা কম উদার হব কেন? আমি রফিককে বলেছিলুম, রিঙ্কি তোকেই বেশি পছন্দ করে, আমি আমের আটি হয়ে মাঝখানে থাকতে চাই না। রফিক এ কথার প্রতিবাদ করল, আমি আরো জোরে প্রতিবাদ জানালাম। এর ফলে হলো কি, আমরা দুজনেই রিঙ্কির থেকে দূরে সরে গিয়ে পরস্পরের কাছাকাছি চলে এলুম আবার। এখন রিঙ্কি আমাদের দুজনের কারোর সঙ্গে কথা বলে না। আমি আর রফিক আমাদের সেই সাময়িক দুর্বলতা নিয়ে হাসাহাসি করি প্রায়। রফিকদের পরিবারে বাল্য বিবাহের চল আছে। এবারের পুরুষদের 20-21 বছরে বিয়ে হয়ে যায়। ওদের যৌথ সংসার। রফিকের অনেক খুড়তুতো জ্যাঠতুতো ভাই থাকলেও রফিক তার পিতার একমাত্র পুরুষ সন্তান। সেই জন্যই রফিকের বিয়ের জন্য অনেকদিন থেকেই চাপ দেওয়া হচ্ছে। রফিকের আম্মা অতি শান্ত প্রকৃতির মহিলা। তিনি তার পোষ্য কুকুরদের নিয়েই সারাদিনের বেশিরভাগ সময় কাটিয়ে দেন। রফিকের আম্মা অতি যান্ত্রিক। এ বাড়িতে তার দোর্দণ্ড প্রতাপ। তিনি রফিকের স্বাদের জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু রফিকের এক উত্তর, ইচ্ছে করছেন, ব্যাস, এর ওপর আর কথা নেই। 27 বছর বয়স, এ পর্যন্ত রফিক তার অনিচ্ছা বজায় রেখেছে। রফিকের মন দুর্বল করার জন্য ওর আম্মা প্রায়ই দূর সম্পর্কের আত্মীয়দের সুন্দরী মেয়েদের নেমন্তন্ন করেন এ বাড়িতে। ঈদের দিনেও তাদের দেখা যায়। ঈদের দিনে এ বাড়িতে আসার জন্য সেটাও আমার একটা অতিরিক্ত আকর্ষণ। খাবারটা গৌণ, এটাই প্রধান। বনেদি বাড়ির প্রথা অনুযায়ী বাইরের লোকদের পক্ষে এবারের মহিলাদের সঙ্গে সহজ মেলামেশার সুযোগ নেই, কিন্তু পর্দা প্রথাও চালু নেই। আমরা রফিকের বন্ধুরা এসে বসি তেতলায় রফিকের নিজস্ব ঘরে। সিঁড়ি দিয়ে উঠতে নামতে কোনো কোনো যুবতীকে দেখতে পাই। এক একজনকে দেখলে যেন গলার কাছে দম বন্ধ হয়ে আসে। এইসব সাংঘাতিক সুন্দরীরা বছরের অন্য সময় কোথায় থাকে? আর কোনো সময় তো দেখতে পাই না। এইসব সুন্দরীদের দেখেও রফিকের মতিভ্রম হয় না। গত বছর এই দিনে আমি রফিকের ফুফার মেয়ে সম্পর্কে একটু বেশি উৎসাহ প্রকাশ করে ফেলেছিলাম।
মেয়েটির নাম সেলিনা, ডাকনাম রমি। ওই নামেই ওকে অনেকে ডাকছে। ওর বয়স 23-24-এর বেশি না। বেশ লম্বা, শিরের গড়নার ছবি ছবি মতো। এ বাড়িতে অনেক মহিলারই দুধে আলতা রং, সেই তুলনায় রমির রং একটু চাপা। সবাই রমিকে সুন্দরী বলবে, কিন্তু ওর চোখ দুটির যেন তুলনাই হয় না। এত বড় বড় চোখের পল্লব যে কোনো মেয়ের হয় তা আমি না দেখলে বিশ্বাস করতাম না। ওর চোখের পল্লব যেন কোনো ফুলের সূক্ষ্ম পাপড়ি। অবশ্য কালো রঙের ফুল আমি কখনো দেখিনি। সিঁড়ি দিয়ে ওঠার সময় আমি রমির মুখোমুখি পড়ে গিয়েছিলাম। সাদা সিল্কের শাড়ি পরা, শরীরে কোনো অলংকার ছিল কিনা লক্ষ্য করিনি। রমি অকারণ লজ্জাবতী লতা না। আমাকে দেখেই সে শরীর কুঁকড়ে মুখ ফিরিয়ে নিল না, স্পষ্টভাবে চেয়ে রইল। সে দৃষ্টিতে কি খানিকটা কৌতুক চাঞ্চল্য ছিল? কয়েক মুহূর্ত মাত্র। আমিও থমকে দাঁড়াই। রমিও গতিবেগ সংযত করে। সে নেমে গেল, আমি উঠে এলাম। বুকটা একবার কেঁপে উঠেছিল ঠিকই। ওপরে এসে আমি রফিককে জিজ্ঞেস করেছিলুম, রমি কি বাঙালি? কলকাতায় থাকে? ওকে দেখলে মনে হয় হিমালয়ের কাছাকাছি কোথাও থাকে। রফিক হেসে উঠে বলেছিল, তুই কি রমির প্রেমে পড়ে গেছিস নাকি? তাহলে বেশ মজা হবে। মজা? এই প্রসঙ্গে কি মজা কথাটা খাটে? রফিকের এই হালকামি আমার পছন্দ হয়নি। রফিক বলেছিল, কেন বলছি জানিস? রমি একটু পাগলাটে ধরনের মেয়ে, ঝুঁকি নিতে খুব ভালোবাসে। বছর 4 আগে খুব বুড়ো আর মোটামুটি ভাবে গরিব এক সেতারের ওস্তাদজিকে ও বিয়ে করার জন্য খেপে উঠেছিল। তারপর আরেকবার ট্রেনে বোম্বে যাওয়ার সময় রমি টপ করে নেমে পড়েছিল জলগাঁও স্টেশনে। রাত তখন 3টে। পরে স্টেশনে গিয়ে রমির খোঁজ পড়ল। তারপর সে কি কাণ্ড! খুব মজা হয়েছিল। আমি একদৃষ্টে চেয়েছিলাম রফিকের দিকে, আরো কিছু শুনতে চাইছিলাম। তুই যদি ওকে প্রেম নিবেদন করিস, আমি বাড়ির ঠিকানা দিয়ে দিচ্ছি। প্রথমে চিঠি লিখবি, তারপর দেখা করবি। তুই তো একটা লক্ষ্মী ছাড়া বাউন্ডুলি। তোকে রমির পছন্দ হয়ে যাবে, টপ করে বিয়ে করে ফেলবি। তারপর দুজনেই দারুণ বিপদে পড়ে নাস্তানাবুদ হবি। বেশ মজা হবে। মেজাজ ভালো থাকলে রফিক দম ফাটিয়ে হাসতে পারে যখন তখন। ওর হাসির ধাক্কায় মনে হয় যেন দরজা জানলা কাঁপে। সিঁড়িতে এক রমণীর সঙ্গে একবার মাত্র দেখা হবার পরেই তার সঙ্গে প্রেম, বিয়ের প্রস্তাব, বিয়ে, তারপর দাম্পত্য জীবনের ব্যাপার স্যাপার এতখানি ভেবে ফেলার মতন পরিকল্পনা বা জামিন নেই। পাহাড়ের কোলের কাছে মারুমান নামে এক অপরূপ ডাক বাংলোয় গিয়েছিল। তখন বিকেল প্রায় শেষ। আলো নরম হয়ে এসেছিল। চতুর্দিকে জঙ্গল, সেদিকে প্রায় ঋষিহীন তপবন বলা যায়। 2টি হরিণ উঁকি দিয়ে আমাদের দেখে আবার উধাও হয়ে গেল। যাদের সঙ্গে গিয়েছিলাম তাদের হাতে একটুও সময় ছিল না। সেই বাংলোতে আসা হয়েছিল শুধু একজনের জরুরি বাথরুম ব্যবহারের জন্য। এমন একটা চমৎকার বাংলো শুধু ওইটুকু সময় কি উপভোগ করা যায়? জিপ গাড়িতে ওঠার পর আমি আকণ্ঠ তৃষ্ণা নিয়ে সেই বাংলোটির দিকে মনে মনে বলেছিলাম, আবার আসতে হবে, আবার দেখা হবে। রমি সম্পর্কেও তাই। ওকে শুধু আমি আর একবার দেখতে চেয়েছি। সৌন্দর্য তৃষ্ণা, আর কিছু নয়। রফিক বলেছিল, তুই আনোয়ারিল চৌধুরীকে চিনিস? আমার এক দুলা ভাইয়ের ছোট ভাই, ডাক্তার। তুই দেখেছিস। এ বাড়িতে একসময় প্রায় আসত। একটা চোখ একটু একটু টেরা মতন। আমার মনে পড়ল আমি ডাক্তার আনোয়ারুল চৌধুরীকে দেখেছি, একটু আলাপও হয়েছিল। উনি কাকে বিয়ে করেছেন জানিস? কলেজে আমাদের হিস্ট্রি পড়াতেন মনমোহন চক্রবর্তী, তার মেয়েকে। প্রেমের ব্যাপার। মনমোহন চক্রবর্তী গোঁড়া বামন, এই বিয়ে অ্যাকসেপ্ট করেননি। মেয়ে জামাইকে বাড়িতে ঢুকতে দেন না। ওদিকে আনোয়ারুল সাহেবের বাবাও প্রায় এক মোল্লা, তিনিও চোটে লাল। ভেবেছিলেন ছেলে ডাক্তার, বেশ ভালো পাত্র,
একটা বেশ পয়সাওয়ালা বাড়ির মেয়েকে বউ করে আনবে, সেটা ফসকে গেল। গরিব মাস্টারের মেয়ে, তাও আবার হিন্দু, ব্যাস সে বাড়িতেও ঢোকা বন্ধ। ওরা বাড়ি ভাড়া নিয়েছিল টালিগঞ্জে। যেই জানাজানি হয়ে গেল যে মুসলমানের ছেলে হিন্দু মেয়ে বিয়ে করে এনেছে, অমনি বাড়িওয়ালা নোটিশ দিল। এখন আর কোথাও বাড়ি পায় না, খুব গন্ডগোলে পড়েছে, দারুণ মজা চলছে। রফিকের মজাবোধটা সত্যিই অদ্ভুত। গত বছর সে রমিকে দেখার পর মাসখানেক বাদে রফিক আমাকে জিজ্ঞেস করেছিল, কিরে, তোকে যে সেলিনার ঠিকানা দিয়েছিলুম, তুই চিঠি লিখেছিস, দেখা করেছিলি? আমি মাথা নেড়েছিলাম দুদিকে। কেন রে, আনোয়ারুল সাহেবের কেসটা শুনে তুই ঘাবড়ে গেলি নাকি? যার সঙ্গে আলাপ হয়নি তাকে চিঠি লেখা যায়? ওদের বাড়িতেই বা হুট করে যাব কি করে? তোকে চেনে, আমি তোর কথা রমিকে বলেছি। কি বলেছিস? রমিকে বলেছি যে তোর একটি নীরব প্রেমিক আছে, দূর থেকে একদৃষ্টে তাকিয়ে থাকে আর দীর্ঘশ্বাস ফেলে। তোর ঘরের জানলা খুললে হয়তো দেখতে পাবি ল্যাম্পপোস্টে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। বলতে বলতে রফিক অট্টহাসি হেসে উঠেছিল। আমি মনে মনে বলেছিল, ঠিক আছে, তোমারও পাওনা রইল, আমারও সুযোগ আসবে। তারপর আমি রমিকে মুছে ফেললুম মন থেকে। এবছরেও একটি আশ্চর্য কাণ্ড ঘটল। রফিকের বাড়িতে এসে ওর চ্যাটতুতো দাদা জাবেদের সঙ্গে দেখা হল একতলা। আরো লোকজন রয়েছে অনেক, কিন্তু রফিক সেখানে নেই। সাধারণত অতিথিদের স্বাগত সম্ভাষণ জানাবার জন্য রফিক নিচেই থাকে। জাভেদ আমাকে বলল, 3 তলায় চলে যাও, রফিক ঘরেই আছে, এখনো নিচে নামে। আমি সিঁড়ি দিয়ে উঠছি, 2.5 তলায় কাছাকাছি আসতেই ওপর থেকে নেমে এলো একজন। সাদা সিল্কের শাড়ি পরা এক দীর্ঘ দিদিতা, রুমি। গত বছর থেকে একই সময়, খুব সম্ভবত 2.5 তলায় ঠিক এই সিঁড়িটাতে দাঁড়িয়েই আমি রমিকে দেখেছিলাম। সেদিনও এরকম সাদা সিল্কের শাড়ি পরেছি। আমার মুখের দিকে কৌতুক চঞ্চল চোখে তাকাল, যেন টাইম মেশিনে আমরা দুজনেই 1 বছর পেরিয়ে গেছি। এবার বোধহয় 2-1টা মুহূর্ত বেশি থেমে রইল। এবারে লক্ষ্য করলুম ওর গলায় একটা সবুজ পাথরের মালা, মাথার চুল খোল। রমি চোখ সরাল না। আমি লজ্জা পেয়ে মুখ নিচু করে উঠে এলুম ওপরে। বুক ঠিপ ঠিপ করছে, গত বছরের চেয়েও জোরে ঠিপ ঠিপ করছে। তাতেই বুঝতে পারলুম যা দেখলুম তা সন্ধ্যেবেলার স্বপ্ন। রফিকের ঘরে এসে দেখি জানলার দিকে মুখ করে সে একটা গদিমোড়া হাতওয়ালা পুরোনো আমলের চেয়ারে বসে আছে। পরনে সোনালি কাজ করা একটা মেরুন রঙের কুর্তা আর পাজামা, হাতে জ্বলন্ত সিগারেট। এইরকম পোশাককে রফিককে খুব সুন্দর মানায়, কিন্তু সে যখন মুখ ঘোরালো তখন তা বিমর্ষ মনে হল। এই উৎসবের দিনে সে এরকম একা বসে আছে। ঈদ মুবারক রফিক। ও খুব আস্তে বলল, মুবারক। তারপর মুখটা আবার ফিরিয়ে নিল জানলার দিকে। কিরে, আর কেউ আসেনি? না। তুই ঘরে একা একা বসে আছিস, নিচে যাসনি? না। কেন? ইচ্ছে করছে না। আমি আর কথা না বাড়িয়ে ওর বইয়ের আলমারির কাছে দাঁড়ালাম। রফিকের ঘরটা বিচিত্রভাবে সাজানো। পুরনো আমলের বাড়ি, বেশ বড় ঘর, 4খানা জানলা। একদিকে দেওয়ালে রয়েছে একটি চিতাবাঘের মুন্ডু ট্যাক্সিডার্মি করা। ওদের জলপাইগুড়ি চা বাগানে ওদেরই বংশের কেউ বাঘটি মেরেছিল, খুব বেশি দিন আগে না। রফিক নিজে বন্দুক পিস্তল ছোঁড়েন। আসলে ওকে মানাতো একটা সাদা ঘোড়ার পিঠে, কোমরে তলোয়ার, দিগ্বিজয়ীর ভূমিকায়। ওর মেজাজ মর্জি অন্তত 3টে শতাব্দী আগেকার কোনো সম্রাট পুত্রের মতো। অন্যদিকে দেওয়ালে একটা বিশাল ছবি, মদিক্লিয়ানির আঁকা এক শায়িতা সুন্দরীর প্রিন্ট।
এছাড়া এলোমেলোভাবে ছড়ানো অজস্র বই। রফিক একসঙ্গে ৩-৪খানা বই পড়তে শুরু করে। সেগুলো সব উল্টানো থাকে এদিক ওদিক। সেসব বইতে কেউ হাত দিলে রফিক চলতে যায়, কিন্তু ওর ঘরের অন্য বই চাওয়ার পড়া হয়ে গেছে, সেগুলো চাইলে ও অনায়াসে দিয়ে দেবে, কোনোদিনও ফেরত চাইবে না। রফিক এখন গম্ভীর। ওর সঙ্গে কথা বলে লাভ নেই, শুধু হ্যাঁ না উত্তর দেবে। অন্য বন্ধুরা কেউ আসেনি কেন এখনো? আমি তো সকাল থেকে ছটফট করছি। রমিকে দেখার সুপ্ত বাসনায় কি আমাকে এত তাড়াতাড়ি টেনে এনেছে? মন অনেক কিছু চায় যা মনই জানে না। হঠাৎ মুখ ফিরিয়ে রফিক বলল, নীলু, আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। তুই আমাকে একটা ফ্ল্যাট খুঁজে দিতে পারবি? আমি ওর দিকে চুপ করে চেয়ে রইল। ও আরো কিছু বলল। একটা চমকপ্রদ খবর শোনালে যে আমাকে উত্তেজিত হয়ে উঠতে হবে তার কোনো মানে নেই। তোর তো অনেক চেনা, দেখ না খোঁজ করে। 2 কামরার একটা ছোট ফ্ল্যাট হলেই চলবে, মোটামুটি ভালো পাড়ায়। যোধপুর পার্ক বা সল্ট লেক হলেও চলবে, দেখবি একটা। না, তুই আমার জন্য ফ্ল্যাট খুঁজবি না কেন? আমি কোথায় ফ্ল্যাট খুঁজব? বাড়ি পাওয়া এখন খুবই শক্ত শুনেছি। তারপর আমি যদিও বা কষ্ট করে কোনো ফ্ল্যাট খুঁজে বার করি, তারপর তুই বলবি না, যাব না, ইচ্ছা করছে। যেন আমার জন্যই রফিক কষ্ট করে একটুখানি হাসল। তারপর বলল, না রে, এ বাড়িতে আমি আর থাকবো না ঠিক করেছি। ফ্ল্যাট না পেলে হোটেলে চলে যাব। ঈদের দিনে এসব কি কথাবার্তা? কার সঙ্গে ঝগড়া হলো? তুই বুঝতে পারবি না নীলু, তোর তো অন্য রকম জীবন। আমাদের এই এত বড় বাড়ি, এত রকমের লোক, যারই আমার থেকে একটু বয়স বেশি সেই আমার উপর একটা মতামত চাপিয়ে দিতে চায়। আমাদের দেশেই একটা অদ্ভুত ব্যাপার, বয়স বেশি হলেই যেন দাদাগিরি ফলাবার অটোমেটিক অধিকার এসে যায়। তোর তো ওপরে দাদা টাদা কেউ নেই, তোরও তো আপন বড় ভাই কেউ নেই, তাতেও কোনো সুবিধে নেই। মাসি পিসি কাকা টাকারাও দাদাগিরি ফলাতে আসে। অধিকারটা লিগাল নয়, মরাল। কিন্তু আমার জীবনটা হচ্ছে আমারই জীবন, আমি কেন অন্যের কথা অনুযায়ী চলবো? আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললুম, ভাই রফিক, আমাকে তো বাধ্য হয়েই অন্য অনেকের মতামত মেনে নিতে হয় অনেক সময়। এমনকি আমাদের বাড়িওয়ালা পর্যন্ত ধমক দিয়ে বলে, রাত 11টার মধ্যে না ফিরলে সদর দরজায় তালা পড়ে যাবে। কিন্তু তোর কথা আলাদা, তোর ওপর আবার কে মতামত চাপিয়ে দেবার সাহস পাবে? বিয়ের জন্য বাড়িতে আবার খুব প্যারাপেরি করছে বুঝি? আরে, আজ আমার বড় ভাই ঠাড়ে ঠোরে শাসিয়ে গেল যে আমি যদি শিগগির বিয়ে না করি তাহলে আমি নানির সম্পত্তির ভাগ পাবো না। ওদের ভয় আমি ফট করে একটা হিন্দু মেয়েকে বিয়ে না করে ফেলি। সেরকম কোনো মেয়ের সঙ্গে তোর ভাব হয়েছে নাকি? আমার এক এক সময় ইচ্ছে করে কি জানিস, একটা ইহুদি মেয়েকে বিয়ে করে এনে এদের সবাইয়ের একেবারে পিলে চমকে দিই। হিন্দু মেয়ে যদি বা সহ্য করতে পারে, ইহুদি মেয়ে দেখলে সবাই তিরিং তিরিং করে লাফায়। ওরে বাবা, তোর যখন ইচ্ছা হয়েছে তাহলে তো তুই সত্যি ইহুদি মেয়ে বিয়ে করে ফেলতে পারিস। অবশ্য কলকাতায় বসে সেরকম ইহুদি মেয়ে টপ করে পাওয়া যাবে না। এই একটা ব্যাপারে রফিক, তোর চেয়ে আমি অনেক বেশি ভাগ্যবান। সর্বহারার কোনো কিছুই হারাবার ভয় থাকে না। আমার 14 পুরুষের যাবতীয় বিষয় সবই শূন্য আকাশের সম্পত্তি, সুতরাং তা থেকে আমাকে কেউ বঞ্চিতও করতে পারবে না। আই ডোন্ট এনভি ইউ নীলু। বাপ মায়ের কিছু টাকা পয়সা থাকা ভালো, তাতে অনেক সুবিধে হয়। চাকরি বাকরির মতন বাজে ব্যাপারে কোনোদিনই আমার দ্বারা হতো না। টাকার চিন্তা করাটা অনর্থক সময় নষ্ট। এখন থেকে আমি সত্যিই কিছু কাজ করতে চাই, নিজের কাজ। কি কাজ? আমি লিখব। সেই জন্যই আমার আলাদা একটা ফ্ল্যাট দরকার, যেখানে আমায় কেউ ডিস্টার্ব করবে না। তোর মতন ঘনিষ্ঠ 2-1 বন্ধু ছাড়া আর কেউ সেই ঠিকানাই জানবে না।
আমি জোরে হেসে উঠলুম। তাতে ঠিক ব্যঙ্গের সুর ছিল না, খানিকটা প্রশ্রয়ই ছিল। তবু রফিক চটে গেল। তীক্ষ্ণ গলায় বলল, তুই হাসছিস? তোর ধারণা আমি চেষ্টা করলেও কিছু লিখতে পারবো না? সেজন্য হাসিনি রে রফিক। তোর ফরাসি দেশে জন্মানো উচিত ছিল। সেখানে শুনেছি লেখকরা কোনো নির্জন জায়গায় চলে যায়, তাদের ঘরের জানলা দিয়ে দেখা যায় পাহাড় কিংবা সমুদ্র। সেখানে তারা সারাদিনে 1 পাতা বা 8 পাতা লেখে। একখানা বই শেষ করতে লাগে 2-3 বছর। আমাদের দেশে উঠতি লেখকদের পেটের ধান্দায় ঘুরতে হয়। কেরানিগিরি বা মাস্টারি বা খবরের কাগজের অফিসে খুচরো কোনো চাকরি জুটিয়ে নেয়। সারাদিন সেই খাটুনি, বাড়িতেও নিজস্ব কোনো ঘর নেই। কাচ্চা বাচ্চাদের চেঁচামেচি, সন্ধ্যের পর লোডশেডিং। সকালে বাজারে যেতে হয়, রেশনের দোকানে লাইন দিতে হয়, তারই মধ্যে টুকটাক লেখা চলে। এইভাবেই তো বাংলা গল্প কবিতা লেখা চলছে। কেন? রবি ঠাকুর শিলাই দেহে গিয়ে বোটে করে ঘুরতে ঘুরতে লেখেননি? তুই রবীন্দ্রনাথের যুগে ফিরে যেতে চাস? শোন, যদি কাউকে আদর্শ করতে হয় তাহলে সবচেয়ে যিনি বড় তাকেই আদর্শ করব। চমৎকার কথা। আমরা তাহলে দ্বিতীয় একজন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য প্রতীক্ষায় থাকব। ঠাট্টা করছিস তো? দেখিস। মোটেই না। আমি সেরকম কিছু লিখতে পারবো কিনা জানি না, কিন্তু চেষ্টা একবার করবই যথাসাধ্য। এ বাড়ি ছেড়ে যখন চলে যাব ঠিকই করেছি। আমি চুপ করে গেলাম। সত্যিই তো, রফিকের সঙ্গে তর্ক করার তো কোনো মানেই হয় না। রফিকের যখন ইচ্ছে হয়েছে তখন কেউ আর ওকে ফেরাতে পারবে না। বংশানুক্রমিক বাড়ি ছেড়ে স্বেচ্ছায় চলে যাওয়া যে কিরকম অভিজ্ঞতা, সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। রফিক একেবারে কষ্ট সহ্য করতে পারে না। ও কি থাকতে পারবে একা একা? হয়তো এটা ওর 2 দিনের খেয়াল। রফিক বলল, আমি তো সাহায্য চাই নীলু। তুই তো সারা কলকাতা টোটো করে ঘুরে বেড়াস। তুই দেখ না, যদি একটা ফ্ল্যাট জোগাড় করে দিতে পারিস আমার জন্য। আমি যদি ফ্ল্যাট জোগাড় করে দিই তাহলে তোর বাড়ির লোকেরা ভাববেন আমি তোকে বাড়ি ছাড়ার কুপরামর্শ দিয়েছি। ধ্যাত, আমার বাড়ির লোকে কি ভাবলো না ভাবলো তাতে তোর কি আসে যায়? শোন, তুই যদি আমার জন্য ভালো একটা জায়গা ঠিক করে দিতে পারিস তাহলে আমি তোকে পুরস্কার দেব। 1 মোহর বকশিস? তার চেয়ে অনেক বেশি। আমি রমিকে আসতে বলবো আমার ফ্ল্যাটে, সেখানে তোর সঙ্গে ওর দেখা হবে। সবাই বলে আমি সহজে লজ্জা পাই না, কিন্তু রফিকের মুখে এই কথাটা শোনা মাত্র আমার কান গরম হয়ে উঠল। রমির সঙ্গে আমি এ পর্যন্ত একটা কথাও বলিনি। আমাকে সে চেনেই না। তার মতন অসাধারণ একজন রূপসী আমার মতন একজন ফেকলুকে পাত্তাই বা দেবে কেন? শুধু লজ্জা না, রমির কথা শুনে আমার গলার কাছে একটা ব্যথারও শুরু হলো। রফিক জিজ্ঞেস করল, তোর সঙ্গে রমির দেখা হয়েছে আজ? আমি দুদিকে মাথা নাড়ল। সত্যি কথা বলতে পারলুম না। তুই যদি একটু আগে আসতিস তাহলেই দেখা হয়ে যেত। রমি তো আমার এখানেই ছিল। রমিরও বেশ প্রবলেম চলছে। ডাকবো ওকে? না না না, ডাকতে হবে না। রফিক তা গ্রাহ্য করল না। দরজার কাছে গিয়ে হাঁক দিল, কাদের, কাদের। কাদের নামে একটি ফুটফুটে কিশোর রফিকের 5 ফরমাস খাটে। সে বারান্দা দিয়ে ছুটে এসেই রফিক বলল, তুই সেলিনা আপাকে চিনিস তো? কাদের অনেকখানি ঘাড় নেড়ে বলল, জি। তাকে ডেকে নিয়ে আয়। আমার নাম করে বলবি এক্ষুনি আসতে। আমার খুবই অস্বস্তি লাগছে। রফিকদের বাড়িতে বাইরের লোকদের সঙ্গে মেয়েদের আলাপ করিয়ে দেবার রীতি নেই আমি জানি। এ বাড়িতে আমি অনেকদিন যাওয়া আসা করছি। রফিকের আম্মা আমাকে চেনেন, কিন্তু ওর এক ভাবিকে আমি সিঁড়িতে ওঠানামার পথে অনেকবার দেখেছি, কিন্তু কোনোদিনও একটাও কথা হয়নি। দরজার পাশে আমি দাঁড়িয়ে দেখলুম সিঁড়ির নিচে অনেক লোকজন। ভালো রান্নার মন মাতানো গন্ধ ভেসে আসছে। বাচ্চারা হই হুল্লা করছে একতলায়। হঠাৎ আমার সেই ডিমওয়ালি বুড়ির কথা মনে পড়ল। তার মুখখানা স্পষ্ট দেখতে পেলুম। রোজার উপোস করে তার শরীরটা দুর্বল হয়ে পড়েছিল।
আজ তার বাড়িতেও নিশ্চয়ই ঈদের উৎসব। গরিবের বাড়িতে এসব দিনে কেমন উৎসব হয় কে জানে। সিঁড়ি দিয়ে উঠে এলো চম্পক, কাইসুল আর বরু। চম্পক চেঁচিয়ে বলল, এ কিরে নীলু, তুই আগেই চলে এসেছিস? আমাদের ডেকে আনার কথা ছিল না? আমার মনটা দমে গেল। বন্ধুদের দেখলে আমি সবসময় খুশি হই, কিন্তু সেলিনা যেন এখন না আসে। ঠাঠা পোড়া রোদ্দুরের মধ্যে যদি গিয়ে উপস্থিত হই, চৌকিদারটি গোমরা মুখ, সামনের বাগানে 3 জন লোক বসে ট্রানজিস্টারে বিকট গান শুনছে। এমন অবস্থায় মারুমার বাংলোকে আমার ভালো লাগবে আগের মতো? সুন্দরেরও একটা বিশেষ সময় আছে। এরপর আধ ঘন্টা আড্ডা চলল তুমুল। রমি এলো না। কাদের এসে খবর দিয়ে গেল সেলিনা আপা খেতে বসেছেন। আমি তাতে স্বস্তির নিঃশ্বাস ফেললুম। তারপর এক সময়ে আমরাও খেতে গেলুম নিচে। রমিকে দেখা গেল না কোথাও। সেটাই তো স্বাভাবিক। এত ভালো ভালো খাবার, তবু আমি অন্যমনস্ক হয়ে পড়ছিলুম। কে কি বলছে তাও শুনতে পাচ্ছি না। নরম আলোয় পাহাড়ের উপকণ্ঠে ছবির মতন একটা বাংলো। জঙ্গল থেকে 3টে চিত্রল হরিণ চলে এসেছে। বাগানে দাঁড়িয়ে আছে রমি, সাদা সিল্কের শাড়ি পরা। আর কেউ নেই সেখানে। হরিণের অবাক চোখ দিয়ে আমি রমিকে দেখছি। রফিক আমার পিঠে চাপড় মেরে বলল, কিরে নীলু, শুধু শুধু হাড্ডি চিবাচ্ছিস কেন? আর একটু মাংস নে। বরুণ বলল, নীলু, তোকে একটা কথা বলতে ভুলে গেছি। আমি এই শনিবার পাটনা যাচ্ছি। হোটেলে তো ডাবল রুম থাকবেই, তুই যাবি আমার সঙ্গে। চম্পক বলল, নীলু যেতে পারবে না, ওকে আমি আগেই বুক করেছি। ও আমার সঙ্গে হলদিয়া যাবে। কাইসুল বলল, নীলুটা বেশ আছে, আল্লাহর ষাঁড়। কেউ বাইরে যাবার একটা তাল তুললেই হলো, ও অমনি রাজি। আমি কোনো কথা বললুম না। রফিক ডেকে পাঠিয়েছিল, তবু রমি আসেনি। রফিকের সঙ্গে আমিও আছি জেনেই ইচ্ছে করে আসেনি, কিংবা আরো 3 জন বন্ধু এসে গেছে বলেই। রফিক বলেছিল রমিরও একটা সমস্যা চলছে। কি সেই সমস্যা? একটা অসমাপ্ত কাহিনী জানার কৌতূহল আমার মনের মধ্যে ছটফট করতে থাকে। চম্পকের সঙ্গে হলদিয়া গিয়ে আমি 3-4 দিন আটকে গেলুম। ইন্টারভিউ বোর্ডে চম্পকের চেনা বেরিয়ে গেল একজন, ওর জামাইবাবুর বন্ধু। চম্পক যদি ঘুণাক্ষরেও জানতো যে অরবিন্দ রায় মাত্র কয়েক মাস আগে এই মাল্টিন্যাশনাল কোম্পানিতে যোগ দিয়েছেন, তাহলেও আগে থেকেই সব ব্যবস্থা করে ফেলতে পারত। অরবিন্দ রায় ওদের বাড়িতে বেশ কয়েকবার এসেছেন ব্যাডমিন্টন খেলতে। চম্পকদের বাড়ির উঠোনে প্রত্যেক বছর নেট টাঙানো হয়। ইন্টারভিউ দিতে ঢুকে চম্পক দারুণ চমকে উঠেছিল, কিন্তু বাইরে তা প্রকাশ করেনি। ইন্টারভিউ বোর্ডে নিজের মামা থাকলেও তাকে মামা বলে না ডেকে স্যার বলতে হয়। মোটামুটি উত্তর ভালোই দিয়েছে চম্পক, শুধু 2টো প্রশ্নের বেলায় একটু থতমত খেয়েছিল। তখন অরবিন্দ রায় উদারভাবে বলেছিলেন, অল রাইট, দ্যাট উইল ডু। সুতরাং চম্পক ধরেই নিয়েছিল যে চাকরি হয়ে গেছে। ইন্টারভিউ দিয়ে বেরিয়ে এসে আমাকে জড়িয়ে ধরে প্রায় লাফায় আর কি। উচ্ছ্বাস একটু কমবার পর চম্পক বলল, এখন সবচেয়ে জরুরি কাজটা কি জানিস? এখানে একটা সুবিধে মতন থাকার জায়গার ব্যবস্থা করা। পোস্টিং তো হবে এখানেই, এরা কোয়ার্টার দিতে পারবে না, আগেই বলে দিয়েছে। আমি বললুম, অ্যাপয়েন্টমেন্ট লেটারটা কবে দেবে? এখন না 6 মাস বাদে? সেই পাকা খবরটা নে আগে। আরে অ্যাপয়েন্টমেন্টের সামনের মাস থেকে। ওরাই তো জিজ্ঞেস করলো আমি এখনই জয়েন করতে রাজি আছি কিনা। অরবিন্দ রায় যখন আমার দিকে তাকাচ্ছিলেন, তখন তার চোখ দিয়ে হাসি ফুটে বেরোচ্ছিল। চম্পক, আমি তো শুনেছি কার কার চাকরি হবে তা আগে থেকেই ঠিক হয়ে থাকে। ইন্টারভিউটা একটা ফার্স। সে তোদের গভর্নমেন্ট অফিসে হয়, এসব বিলিতি কোম্পানিতে ওসব চলে না। তাছাড়া আমি অরবিন্দ রায়ের সঙ্গে ব্যাডমিন্টনে সিঙ্গলস খেলেছি, তুই জানিস। আমার জামাইবাবু মানে প্রকাশদার বুজুম ফ্রেন্ড।
তবু সন্ধ্যের পর আমরা কোম্পানির গেস্ট হাউস খুঁজে বার করে অরবিন্দ রায়ের সঙ্গে দেখা করতে গেলাম। দুপাশে ব্যর্থ বাগান চেষ্টা, মাঝখানে সুদর্শন দোতলা বাড়ি, সবকটি ঘরে আলো জ্বলছে। বাংলোতে ঢোকার সময় আমার কেয়ারটেকার বা দারোয়ানের কথা মনে পড়ে, সেরকম কেউ নেই। আমরা গেট ঠেলে ভেতরে ঢুকে পড়লাম। সামনের বারান্দায় আমাদেরই বয়সী একজন যুবক চা খেতে খেতে খবরের কাগজ পড়ছে। মফস্বলের দিকে এরকমই হয়, এরা সন্ধেবেলা কাগজ পড়ে। আমাদের দেখে যুবকটি মুখ তুলে বলল, কি চাই? আমরা আমাদের মনোবাঞ্ছা জানালাম। যুবকটি বলল, মিস্টার এ কে রায়? হ্যাঁ, তিনি আছেন ঘরে, কিন্তু এখন তো দেখা হবে না। আমরা বললুম, আমাদের বিশেষ দরকার আছে। যুবকটি রূঢ় ও অভদ্র নয়, বরং একটু গূঢ়ভাবে হেসে কিছু যেন একটা বোঝাবার চেষ্টা করে বলল, এখন দেখা করার মুশকিল আছে। চম্পক এবারে জোর দিয়ে বলল, আপনি গিয়ে বলুন ওর বন্ধু প্রকাশবাবুর কাছ থেকে এসেছি, প্রকাশ মজুমদার, শিবপুরের প্রফেসর। লোকটি অনিচ্ছা সত্ত্বেও উঠে গেল। একতলাতেই অরবিন্দ রায়ের ঘর, সেখানে আরো লোকজন আছে বোঝা যায়। একটু বাদে অরবিন্দ রায় বেরিয়ে এলেন পাজামা পাঞ্জাবি পরে, বেশ সুপুরুষ, বিলেত ফেরত অফিসারদের মতন মুখের ভাব। কিন্তু তিনি একটি অদ্ভুত ব্যবহার করলেন। প্রথমে চম্পকের মুখের উপর চোখ বলিয়ে আমার দিকে চেয়ে জিজ্ঞেস করলেন, কি খবর? আমি বললুম, আমি চম্পকের বন্ধু, ওর সঙ্গে এসেছি। এবারে তিনি চম্পকের দিকে ফিরে অধীরভাবে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? চম্পক আকাশ থেকে পড়ল। উনি তাকে চিনতে পারছেন না। চম্পক চট করে একবার তাকালো আমার দিকে, তারপর ম্রিয়মান ভাবে বলল, প্রকাশ মজুমদার আমার জামাইবাবু হন, আপনার বন্ধু। হ্যাঁ হ্যাঁ, তা তো বুঝলুম। এখানে কি ব্যাপার? আজ দুপুরে আমি একটা ইন্টারভিউ দিয়েছি আপনাদের কোম্পানিতে। ইন্টারভিউ? আজ দুপুরে? হঠাৎ চুপ করে গিয়ে তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন, কিরকম যেন একটা অপ্রস্তুত ভাব। সেই দীর্ঘশ্বাসটিতে আমি বিলিতি মদের গন্ধ পেলাম। বিলিতি কোম্পানির বড় অফিসার, সন্ধ্যের পর মদ্যপান করবেন সহকর্মী বা বন্ধুদের সঙ্গে, এতে আর আশ্চর্যের কি আছে? সেজন্য ইনি লজ্জা লজ্জা ভাব করছেন কেন? প্রায় মিনিট খানিক চুপচাপ থেকে তারপর অরবিন্দ রায় বললেন, তুমি ইন্টারভিউ দিচ্ছ সে কথা প্রকাশ তো আমায় কিছু জানায়নি। ঠিক আছে, তুমি কাল সকালে একবার এসো, দেখা করো আমার সঙ্গে। ও না না, কাল সকালে তো সময় হবে না, ওয়ার্কশপ ইন্সপেকশন আছে কাল দুপুরে, পরপর দুটো মিটিং। তুমি বিকেলবেলা দেখা করো, ঠিক 5:30টার সময়, ঠিক আছে? এই বলেই অরবিন্দ রায় পেছন ফিরলেন। আমি আর চম্পক নেমে পড়লুম সিঁড়ি দিয়ে। গেটের কাছে পৌঁছেছি তখন অরবিন্দ রায় আবার ডেকে বললেন, এই যে শোনো, তোমার নামটাই তো জানা হয়নি। চম্পক ফিরে দাঁড়িয়ে নিজের নাম বলল। তোমরা উঠছো কোথায়? তোমার বন্ধুটি কি লোকাল? না, আমরা দুজনেই কলকাতা থেকে এসেছি, দুর্গাচকের একটা হোটেলে উঠেছি। কাল বিকেল পর্যন্ত থাকলে শুধু শুধু তোমাদের হোটেল খরচ হবে। এক কাজ করতে পারো, এখানে তো সম্ভব নয়, আমাদের আরেকটা গেস্ট হাউস আছে, সেখানে উঠতে পারো, আমি বলে দিচ্ছি। অরবিন্দ রায়ের চরিত্রটি যে বেশ বিচিত্র তা বলতেই হবে। চম্পকের সঙ্গে উনি একাধিকবার ব্যাডমিন্টন খেলেছেন, তবু ইন্টারভিউ বোর্ডে বসে তিনি ওকে চিনতে পারেননি। এরকম হয় নাকি? আমাদের সঙ্গে বারান্দায় দাঁড়িয়ে 2 মিনিট কথা বলে উনি বিদায় করে দিতে চাইছিলেন, তারপর আবার অযাচিতভাবেই থাকার জায়গা ঠিক করে দিলেন। কেয়ারটেকার যুবকটি আমাদের দ্বিতীয় গেস্ট হাউসে পৌঁছে দিল। এটা একটু নিরেশ ধরনের, জনতা টাইপ, চ্যাপ্টা ধরনের বাড়ি, খান 10 ঘর। বোধহয় কোম্পানির হেড অফিস থেকে কেরানি টেরানিরা এলে এটাতে ওঠে। কিন্তু আমাদের হোটেলের ঘরটি একেবারেই বুক চাপা, জানলা দিয়ে কিছুই দেখা যায় না, সেই তুলনায় এখানে আলো হাওয়া আছে।
রাত্রিরেই আমরা হোটেল ছেড়ে চলে এলুম এখানে। এখানকার ক্যান্টিনে মাংস ভাত বেশ সস্তা, অতিরিক্ত ঝোল চাইলে তার সঙ্গে 2-1 টুকরো আলুও দেয় বেশ উদারভাবে। পরদিন বিকেলে অরবিন্দ রায়ের কাছে আমি আর যেতে চাইলুম না। চাকরির খোঁজ খবরের ব্যাপারে কোনো বন্ধুকে সঙ্গে করে নিয়ে যাওয়া ঠিক সঙ্গত নয় বোধহয়। চম্পককে বুঝিয়ে সুঝিয়ে একা পাঠিয়ে আমি বেড়াতে লাগলুম হলদি নদীর ধারে। এখানে খেয়া নৌকা চলে, অনেকেই ওপারে যাচ্ছে। খেয়া নৌকা দেখলেই আমার অন্য পারে যেতে ইচ্ছে করে। অন্ধকার নামবার আগে চম্পক ফিরে এলে একবার ওপরটা ঘুরে আসতে হবে। রমির মতন মেয়ে, যাদের দেখলেই মনে হয় অন্য অনেকের স্তুতি পাবার জন্যই এরা জন্মেছে। তাদেরও জীবনে সমস্যা থাকে, কেন থাকবে না? কোথায় যেন পড়েছিলুম, সুন্দরী মেয়েরা কখনো সুখী হয় না। ক্লিওপেট্রাকে আত্মহত্যা করতে হয়েছিল। না না, এসব আমি বাজে কথা ভাবছি। রফিকের কথার কোনো গুরুত্ব যায় না। রফিক অত্যন্ত সুখী ছেলে। আলমারির তলায় একটা ইঁদুর মরে পচা গন্ধ বেরোলে সেটাই ওর জীবনে একটা বিরাট সমস্যা। রমি এই পৃথিবীর মাটি থেকে 1 ইঞ্চি ওপরে হাঁটবে। ও কোনোদিনও নোংরা কিছু দেখবে না। ওর জন্য এই পৃথিবী আরো একটু সুন্দর হবে। আমি জানি রমির সঙ্গে কোনোদিনও আমার অন্তরঙ্গতা হবে না। কোনোদিনও আমরা নিরালায় মুখোমুখি বসে ভুল বোঝাবুঝিগুলো শুধরে নেব না। ভালোবাসা তাকেই বলে যখন একজন আরেকজনের কথা ভাবলেই বুকটা সম্পূর্ণ খালি হয়ে যায়, শুধু তাকেই জায়গা দেবার জন্য। রমির প্রতি আমার যেটা হয়েছে সেটা চোখের ঘোর, কিংবা সুন্দরের বন্দনাও বলা যেতে পারে। ওসব দূর থেকেই ভালো, সুন্দরের বেশি কাছে যেতে নেই। টাটকা হওয়া মুখে ভরে নিয়ে কুলকুচি করতে করতে একসময় আমি আপন মনে বলে উঠলুম, কি হে নীললোহিত চন্দ্র, খুব যে একলা একলা নদীর ধার দিয়ে হাঁটতে হাঁটতে সুন্দরী মেয়ের ধ্যান করা হচ্ছে, জীবনে কি আর কিছু নেই? কতদিন আর এইরকম গায়ে ফুঁ দিয়ে বেড়াবে? কোনো দায়িত্ব নিতে হবে না? কথায় বলে, কাঁধে একটা দায়িত্বের জোয়াল না চাপলে ছেলেরা ঠিক পুরুষ মানুষ হয়ে ওঠে না। ভেতর থেকে আমার অল্টার ইগো উত্তর দিল, দেখো বাপু, বেশি উপদেশ ছেড়ো না। সবাইকেই যে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, জীবনের উন্নতি, সামাজিক কর্তব্য এইসব নিয়ে মেতে থাকতে হবে তার কি কোনো মানে আছে? 2-4টে থাক না একটু ছন্ন ছাড়া, তারা নিয়মের বিরুদ্ধে চলুক, তাহলেই ব্যালেন্স ঠিক থাকবে। এটা হলো ফাঁকির কথা, পলায়নপন্থীর যুক্তি। পলায়ন পন্থাটা কি সবসময় খারাপ নাকি? মনে করো উদাসীনতা, সেটাও তো বাস্তব অবস্থা থেকে পলায়ন। সেটাকে পৃথিবী থেকে উঠিয়ে দিতে চাও? তাহলে তো পৃথিবীর অর্ধেক দর্শন আর কবিতাই বরবাদ হয়ে যাবে। ফরগেট ইট। তুমি দার্শনিকও নও, কবিও নও, তুমি হচ্ছ একটা রোমান্টিকতার ফাঁপা মানুষ। গালাগাল দেয়া খুব সোজা। আজকাল সবাই সবাইকে মৌকা পেলেই এক হাত নিয়ে নিচ্ছে। আমি একটা সোজা কথা জিজ্ঞেস করতে চাই। একটি সুন্দর সৃষ্টি, একটি 22 বছরের নারী, আমি যার কোনোদিনও হাতটাও ছুঁয়ে দেখব না, শুধু মনে মনে যদি আমি তার কথা চিন্তা করে, অর্থাৎ দিবা স্বপ্ন দেখে আনন্দ পাই, তাতে দোষের কি আছে? সেই সময়টা তুমি আরো ভালোভাবে কাজে লাগাতে পারতে। কাজ, একটা সত্যি কথা বলবো, আজকাল যে যত বেশি কাজ করছে সে ততই পৃথিবীটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। অদ্ভুত বোকার মতন কথা। বোকাই তো, আমি একটা বোকা। ধুরন্ধরদের নিয়ে তো যত বিপদ। মনে করো একজন বড় বৈজ্ঞানিক, তার খুব বুদ্ধি, ঠিক তো? কিন্তু সেই বৈজ্ঞানিকের বুদ্ধি দিয়ে কি হয়? মানুষ মারার নতুন নতুন অস্ত্র তৈরি হয়। তোমার সঙ্গে কোনো কথাই বলা যায় না। বলো না। বাহ, তোমাকে একটু অবসর দিলেই তো তুমি অমনি সেই রমি নামের মেয়েটাকে নিয়ে ধ্যান শুরু করবে। রমি রমি, আমি তোমাকে পরিত্যাগ করলুম। বিদেশি বাতাস এসে তোমাকে নিয়ে চলে যাবে আমি জানি। 1 ঘন্টা বাদে ফিরে এলো চম্পক। চোখ মুখ খুবই উজ্জ্বল, চাকরি পাওয়া সম্পর্কে একেবারে নিশ্চিন্ত। অরবিন্দ রায় ডেফিনিট কথা দিয়েছেন।
মিনিট 15 ধরে অরবিন্দ রায়ের প্রতিটি সংলাপ আমার কাছে দুবার করে পুনরুক্তি করার পর চম্পক হঠাৎ থেমে গেল। আমার ডান বাহু ধরে গাঢ়ভাবে আমার চোখের দিকে তাকিয়ে থেকে চম্পক বলল, এখন সবকিছু তোর ওপর নির্ভর করছে, তোর সঙ্গে খুব জরুরি কথা আছে। চম্পক যদি চাকরি পেয়ে গিয়েই থাকে তাহলে তারপর আর কি জরুরি কথা আছে? সারা জীবনটাই কেউ জরুরি অবস্থায় কাটিয়ে যাবে? দেখ নীলু, আমি মোটেই ইনকনসিডারেট নই। আমার চাকরির ইন্টারভিউ, তুই এমনি এমনি আমার সঙ্গে এসেছিস, কটা বন্ধু এরকম আসে। তুই তো আমার বাস ভাড়া দিয়েছিস, হোটেল খরচ দিচ্ছিস, তাহলে আসবে না কেন? সবাই আসবে। না রে নীলু না, বাস ভাড়া হোটেল খরচা ছাড়াও সময়ের একটা দাম নেই। অন্যকে নিজের কাজ ফেলে আসবে বলতো? তাছাড়া আমি জানি তো অনেকেই এসব ব্যাপারে খুব হিংসে করে। সেদিন দেখলি না, বরুণ তোকে ভাঙিয়ে পাটনায় নিয়ে যেতে চাইছিল। আমি কি এমএলএ যে আমাকে অন্য কেউ ভাঙিয়ে নেবে? তুই কি জরুরি কথা বলবি বল? হ্যাঁ, সেটাই তো মোস্ট ইম্পর্টেন্ট। অরবিন্দ রায় যখন বললেন যে আমার চাকরিটা হবেই, তখন আমি ওর কাছে অন্য একটা কথা পারলুম। অবশ্য তোর কাছ থেকে অনুমতি নিইনি, অনেকটা নিজের দায়িত্বে। আমার অনুমতি? আমি অরবিন্দদাকে বললুম, কাল আমার যে বন্ধুকে দেখেছিলেন কলকাতা থেকে আমার সঙ্গে এসেছে, ওরও কোনো চাকরি বাকরি নেই। আপনি ওর জন্যও যদি একটা ব্যবস্থা করে দেন। তুই তুই চম্পক আমার জন্য চাকরির ভিক্ষে চাইলি? আরে চটে যাচ্ছিস কেন? ভিক্ষে মোটেই নয়। অরবিন্দদা আমার সঙ্গে খুব ফ্রেন্ডলিভাবে গল্প করছিলেন, আমায় চা খাওয়ালেন, তোর সম্পর্কে খুব ইন্টারেস্টেড। তুই আমার সঙ্গে এসেছিস শুনে বললেন, আজকাল কি কোনো বন্ধু অন্য বন্ধুর জন্য এতটা করে? তাতেই আমি কথায় কথায় বললুম, আপনি যদি আমার বন্ধুর জন্য একটা চাকরি করে দেন। উনি কি বললেন? একটুক্ষণ চুপ করে রইলেন, তারপর জানতে চাইলেন তোর কোয়ালিফিকেশন। আমার তো কোয়ালিফিকেশন কিছু নেই। শোন না তারপর কি হলো। অরবিন্দদা খানিকক্ষণ চিন্তা করে বললেন, হ্যাঁ, ওর জন্য একটা ব্যবস্থা করা যেতে পারে। ইনফ্যাক্ট পোস্ট খালি আছে, তার জন্য বিজ্ঞাপনও দেয়া হয়নি। তোর কি ভাগ্য বলতো নীলু। তুই কি পাগল হয়েছিস চম্পক? দরখাস্ত করিনি, কিছু না, এমনি এমনি কেউ চাকরি দিতে চাইলেই বা আমি নেব কেন? আমার তো এইটাই একমাত্র অহংকার, কেউ কিছু দিতে চাইলেও আমি চট করে নিতে রাজি হই না, সে আমার যতই অভাব থাক। শোন নীলু, তোর ওপরেই আমার হলদিয়ার চাকরিটা নির্ভর করছে। তার মানে? অরবিন্দদা তোকে কি চাকরি দিতে চাইলেন তুই তো সেটা শুনলিই না। যেটা আমি নিতে চাই না সেটার কথা আমি শুনেই বা কি করব? শুনলেই তুই নিতে চাইবি। আমরা এখন যে বড় গেস্ট হাউসটায় আছি সেটার জন্য একজন কেয়ারটেকার দরকার, সেই পোস্টটাই খালি আছে। কেয়ারটেকার? ডেজিগনেশনটা শুনতে তেমন কিছু নয়, কিন্তু মাইনে খারাপ না। স্টার্টিং প্রায় আমারই সমান। মানে তোর তো কোনো টেকনিক্যাল কোয়ালিফিকেশন নেই। আমি অরবিন্দদাকে বললুম, আমার ওই বন্ধু খুব সিনসিয়ার আর হার্ড ওয়ার্কিং। ক্যারেক্টার সার্টিফিকেটের ভাষায় কথা বলা বন্ধ করতো। তুই কি ভেবেছিস এই চাকরির কথা শুনে আমি আহ্লাদে আটখানা হয়ে উঠব? আমরা দুজনেই একই জায়গায় থাকবো নীলু, বুঝতে পারছিস না এটা একটা কত বড় সুযোগ? আজকাল চাকরির জন্য স্বামী স্ত্রীকেও আলাদা আলাদা থাকতে হয়। আমার দিদি ভাইকেই দেখ না, জামাইবাবু শিবপুরে আর দিদি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে। কলকাতা ছেড়ে আমি হলদিয়াতে থাকবো? ভাগ। স্বার্থপরের মতন কথা বলিস না নীলু। তুই না থাকতে চাইলে আমারও থাকা হবে না। আমরা যে গেস্ট হাউসে উঠেছি ওটার জন্যই একজন কেয়ারটেকার দরকার। ভেবে দেখ, তুই ওই চাকরিটা নিলে আমিও ওখানেই পার্মানেন্ট বোর্ডার হয়ে থাকবো, আমার আর বাড়ি ফাড়ি খুঁজতে হবে না। আমি কথা থামিয়ে চম্পকের দিকে চেয়ে রইল। স্বার্থপরতা কার? আমার? আমি ওই গেস্ট হাউসের বাজার সরকারের চাকরি নিলে চম্পক ওখানে আরামে থাকবে, ওকে আর বাড়ি খুঁজতে হবে না। অবশ্য চম্পকও বলতে পারে যে এই বাজারে কেউ কোনো চাকরি পায় না। চম্পকে তো উদ্যোগ করে আমার জন্য একটা কিছু ব্যবস্থা করেছে। চম্পক আবার বলল, তোর থাকা খাওয়া ফ্রি, তাহলেই বুঝে দেখ নীলু তোর কত টাকা বেঁচে যাচ্ছে।
এইসব চাকরিতে মাইনে খুব বেশি না হলেও লাভ বেশি। মাইনে বেশি হলে তো ইনকাম ট্যাক্সই সব কেটে নেবে। আমার চোখের সামনে একটা দৃশ্য ভেসে উঠল। গেস্ট হাউসের বারান্দায় আমি সন্ধেবেলা বসে চা খাচ্ছি আর সদ্য আসা খবরের কাগজে চোখ বুলোচ্ছি। এমন সময় একজন গেস্ট এসে বলল, এই যে ভাই, আমার বাথরুমের ফ্লাশটা কাজ করছে না, একটা কিছু ব্যবস্থা করুন। আরেকজন বলল, কি ব্যাপার মশাই, 7 বার চেয়েছে, 1 কাপ চা পাই না, আর নিজে তো দিব্যি চা পেদাচ্ছেন। এই যে দাদা, বিছানায় কি স্পেশাল সাইজের ছাড় পোকা ছেড়ে দিয়েছেন? একে তো মশার জ্বালায় ঘুমোতে পারি না। কেয়ারটেকার ভাই, আপনার কাছে ছিপি ওপেনার আছে? বরফ পাওয়া যাবে? আলাদা টাকা দিচ্ছি। ইলিশ মাছ এনে একটু স্পেশাল করে ভাজিয়ে আমাদের ঘরে পাঠিয়ে দিন না। এখান থেকে পালাতে হবে। চম্পক এবারে কলকাতার নিন্দে শুরু করে দিল। কলকাতায় কি মানুষ থাকে? বাতাসে তো পলিউটেড যে প্রতিটি নিঃশ্বাসেই বিষ। সিপোর্ট, এয়ারপোর্ট দুটোই প্রায় বাতিল হয়ে গেছে। কলকাতার আর আছে কি? পশ্চিমবাংলার ভবিষ্যৎ এখন হলদিয়াতে। আর 1 দশকের মধ্যেই কলকাতা একেবারে ডেড সিটি হয়ে যাবে। ততদিনে শুধু শিল্প বাণিজ্য নয়, আর্ট অ্যান্ড কালচারের সেন্টারও হবে এই হলদিয়া। বুঝলি নীলু? আমি প্রতিবাদ না করে ঘাড় নেড়ে যেতে লাগলাম। কলকাতার অবস্থা এমন কাদায় পড়ে যাওয়া হাতির মতন, ব্যাঙেও লাথি মেরে যেতে পারে এ জানা ছিল না। তবু মরা হাতি লাখ টাকা। চম্পক বলল, দেখ তো, এখানকার বাতাস কত টাটকা, ফ্রেশ মাছ পাওয়া যায় নদী থেকে। এখানকার মানুষজনও খুব ফ্রেন্ডলি। আমরা যে 2 দিন এখানে আছি, এর মধ্যে একজনের কাছ থেকে অভদ্র ব্যবহার পেয়েছি। রাত্রিরেই চম্পক আমাকে দিয়ে একটা অ্যাপ্লিকেশন লেখালো। সকালে ওই দরখাস্ত হাতে নিয়ে অরবিন্দ রায়ের সঙ্গে অফিসে দেখা করতে হবে। সারা রাত চম্পকের পাশের খাটে আমি ঠায় জেগে রইল। আমাকে একটা ফাঁদে ফেলার চেষ্টা হচ্ছে। যে কেউ শুনলেই বলবে, সে কি নীলু, এমন লোভনীয় কাজ তুমি নিতে চাইছো না? খাওয়া দাওয়া ফ্রি, তাছাড়া মাইনে পাবে, উপরন্তু প্রত্যেক দিনের বাজার খরচ থেকে কিছু মারতেও পারো। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে উঠে পড়ল। চম্পকের ফিঁচ করে নাক ডাকছে। 2 লাইন একটা চিঠি লিখে চম্পকের মাথার কাছে রেখে দিল। তারপর ব্যাগটা গুছিয়ে নিয়ে দরজা খুলে বাইরে। 5:30টার সময় একটা বাস ছাড়ে। সেই বাসে খানিকটা আসার পর মন বদল করে নেমে পড়লুম কোলাঘাটে। কলকাতাকে আমি এত বেশি কিছু ভালোবাসি না যে এক্ষুনি ফিরতে হবে। দেউলটিতে আমার এক বন্ধু আছে, সেখানে 2-1টা দিন থেকে গেলে মন্দ কি? এতক্ষণ শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ভালোবাসা নাও হারিয়ে যেও নার প্রথম পর্ব। গল্পটি কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।